হ্যালো প্রিয় ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা আমাকে শুনতে পাচ্ছ এবং দেখতে পাচ্ছ। আর তোমাদের সবাইকে আজকের চলতরিত কোর্সে ওয়েলকাম জানাচ্ছি। এটা একটা প্র্যাকটিস বেসড ছোট্ট একটা ক্র্যাশ কোর্স, যেটার মধ্যে আমরা চলতরিতের সবথেকে ইম্পর্টেন্ট কনসেপ্টগুলো এবং সবথেকে ইম্পর্টেন্ট টাইপের কিছু গাণিতিক সমস্যা দেখব। সো এই পুরো প্র্যাকটিস ক্লাসটা থেকে তোমরা বুঝতে পারবা যে কোন ধরনের প্রশ্ন সবথেকে গুরুত্বপূর্ণ টপিকগুলো কোন জায়গা থেকে আসে এবং কোন ধরনের প্রশ্ন অ্যান্সার করলে তুমি আসলে বুয়েট, রুয়েট, কুয়েট, সাস্ট, বুটেক্স, মেডিকেল এবং বোর্ড পরীক্ষায় ভালো কমন পাবা। আর তুমি বুঝতে পারবা যে কেমন টাইপের প্রশ্ন আসে, এবং আমার সাথে সাথে তোমরা যদি লাইভের মাধ্যমেই অংশগ্রহণ করো তাহলে বেটার হবে, যে তোমাদের একটা প্র্যাকটিসও হয়ে যাবে। সো আজকের ক্লাসে মোটামুটি তড়িৎ প্রবাহ নির্ণয়, কারশফের সূত্র, তারপর সার্কিট সলভিং, এরপর আরও কিছু মজার কনসেপ্ট থেকে আমরা গাণিতিক সমস্যা সমাধান করব। সো ততক্ষণে তোমরা আমার কথা শুনতে পাচ্ছ কিনা এটা আমি একটু চেক করছি। তোমরা সবাই খাতা, কলম, ক্যালকুলেটর এগুলো নিয়ে রেডি হয়ে যাও। যারা আমাকে চেনো না তাদের পরিচয় দিয়ে দিচ্ছি। আমি HRV, আমি বুয়েট থেকে গ্র্যাজুয়েশন করেছি এবং বুয়েটে মাস্টার্স করছি। আর পদার্থবিজ্ঞান তথা ফান্ডামেন্টাল ফিজিক্স আমি পড়াচ্ছি 7.5 বছরেরও বেশি সময় যাবত। সো আজকে ক্লাসে অনেক মজা হবে এবং ইন্টারেস্টিং জিনিসপত্র আমরা শিখব। তোমরা সবাই খাতা, কলম, ক্যালকুলেটর বের করে ফেলো। ততক্ষণে আমি চেক করছি যে তোমাদের ভিডিওটা ঠিক মতো চলতেছে কিনা। এবং ভিডিওটা তোমরা সবাই তোমাদের ফ্রেন্ডসদের সাথে শেয়ার করে দাও, আমিও শেয়ার করে দিচ্ছি। আই থিঙ্ক তোমরা যারা আমার কথা শুনতে পাচ্ছ তারা একটু কমেন্টে জানায়ও শুনতে পাচ্ছ কিনা, বিকজ সাউন্ড চেক করার পরে ক্লাস শুরু করতে পারবো, তার আগে তো ক্লাস শুরু করা যাবে না। তোমরা যারা আমার কথা শুনতে পাচ্ছ তারা একটু কমেন্টে জানায়ও। হ্যাঁ, ঠিক আছে, সাউন্ড ঠিক আছে, এভরিথিং ইজ ওকে। কয়েকজন কমেন্টও করেছো, তাদের কমেন্ট একটু দেখতে পাচ্ছি। জাগ্রত হিমাদ্রি, হ্যালো হিমাদ্রি, কেমন আছো? ক্লাসে ওয়েলকাম। গুড ইভিনিং ভাইয়া, গুড ইভিনিং হিমাদ্রি। জেবু, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম জেবু। ক্লাসে উপস্থিত থাকার জন্য ধন্যবাদ। তোমাদের কোথা থেকে তোমরা ক্লাস করছো এটা একটু কমেন্টে জানাও। আবদুল্লাহ শেখ, ক্লিয়ার ভাইয়া। আবদুল্লাহ, থ্যাংক ইউ। হিমাদ্রি, অল ওকে ভাইয়া। আবদুল্লাহ শেখ, ওকে, ঠিক আছে। তাহলে আমরা আজকের প্রথম যে গাণিতিক সমস্যাটা সমাধান করতে যাচ্ছি সেটাই চলে আসি। আমার পিছনে তোমরা যে অঙ্কটা দেখতে পাচ্ছ, এই প্রশ্নটা আগে আমি তোমাদের জন্য পড়ছি। 200 ভোল্টে কার্যরত 100 ওয়াটের একটি বাতির ফিলামেন্টের মধ্যে দিয়ে প্রতি সেকেন্ডে, তোমরা আগে অঙ্কটা তুলে নিতে পারো, আমি সরে যাচ্ছি, প্রবাহিত ইলেকট্রনের সংখ্যা নির্ণয় করো। মানে তোমাকে দেওয়া রয়েছে দুইটা তথ্য, এই কত ওয়াটের আর কত ভোল্টেজের বাতিটা সেটা বলা রয়েছে, আর তোমাকে জিজ্ঞেস করা হয়েছে যে প্রতি সেকেন্ডে ইলেকট্রন কতখানি পাস করবে এই বাতির মধ্য দিয়ে। সো এই প্রবলেমটা সলভ করার জন্য প্রথমত তোমাদের আমি বলে দিচ্ছি, এই প্রবলেমটা খুব ইম্পর্টেন্ট, বিকজ এটা বুয়েট 14-15-তে এসেছে, তাই প্রবলেমটা ইম্পর্টেন্ট। বাট বুয়েট বলে আবার ভয় পেয়ে যাও না, বুয়েট বলে কোনো ভয় পাওয়ার কারণ নাই। এই অঙ্কটা অত্যন্ত সহজ। আমাদের কাছে দুইটা তথ্য আছে, পাওয়ার পি এবং আমাদের ভি 220 ভোল্ট। পি অ্যান্ড ভি আছে, আমাদেরকে চাওয়া হচ্ছে ইলেকট্রনের সংখ্যা। ইলেকট্রনের সংখ্যা আসবে তড়িৎ চার্জ কতখানি 1 সেকেন্ডে পাস হচ্ছে সেখান থেকে। তড়িৎ চার্জ কোথা থেকে আসবে? আই থেকে আসবে। আমরা জানি তড়িৎ চার্জের পরিমাণ প্রতি সেকেন্ডে
তারের মধ্য দিয়ে যে পরিমাণ তড়িৎ ফ্লো হচ্ছে প্রতি সেকেন্ডে সেটাকে আমরা কি বলি, আই বা কারেন্ট। তার মানে আমাদের কিউর ভেতর থেকে পাওয়া যাবে এই ইলেকট্রনের সংখ্যা। সো আমি প্রথমে কিউ বের করব যে 1 সেকেন্ডে কতখানি করে চার্জ ফ্লো হচ্ছে, কত কুলম চার্জ যাচ্ছে, সেখান থেকে আমরা ইলেকট্রনের সংখ্যা বের করে আনবো। কিন্তু চার্জ বের করতে গেলে আমার জানতে হবে আই। 1 সেকেন্ডে বলছে টি জানি, কিন্তু আই জানি না। সো এখন আই বের করতে চাচ্ছি ভি এবং পি এর সাহায্যে। ভি এবং পি এর সাহায্যে আই বের করতে পারাটা খুব সহজ, কারণ আমরা একটা সূত্র জানি, পি ইজ ইকাল টু আই ভি। তো তোমরা খাতার মধ্যে প্রথমেই লিখে ফেলো পি ইজ ইকাল টু আই ভি। পি ইজ ইকাল টু আই ভি, এই সূত্রটা থেকে আই বের করে ফেলো। আই ইজ ইকাল টু কি, পি বাই ভি। পি এর মান কত, 100 ওয়াট। এটাকে এখানে বসিয়ে দাও। দেন তোমরা দেখতে পাচ্ছ যে এটা হলো 220, 220কে এখানে বসিয়ে দাও। সো 220 আমাদের ভি এর মান। পি ভি বসিয়ে দেওয়ার পরে এই ভাগটা করলে আই পাওয়া যাবে, মানে তড়িৎ প্রবাহ পাওয়া যাবে। প্রবাহ চাই নাই, চাইছে প্রতি সেকেন্ডে কতগুলো করে ইলেকট্রন পাস করবে, ইলেকট্রনের সংখ্যা নির্ণয় করতে বলছে। এখন আই জানি মানে তড়িৎ প্রবাহ জানি, প্রতি সেকেন্ডেই যে পরিমাণ চার্জ চায় সেটাকেই তড়িৎ প্রবাহ বলে। তার মানে প্রতি সেকেন্ডে এতখানি করে চার্জ চায়, এত কুলম্ব করে চার্জ চায়। আমি যদি বলি কিউ এর পরিমাণটা কত হবে, কিউ এর মানটা এইটাই হবে, কারণ আই বা তড়িৎ প্রবাহের বেসিক সংজ্ঞা হলো, এই যে আমি সবসময় বেসিক করি, কারণ হলো বুয়েটে বেসিক থেকে প্রশ্ন আসে। বুয়েটের যে প্রশ্নটা আমরা সলভ করতেছি এটা কিন্তু ওই বেসিকের উপর নির্ভর করেই তোমার সলভ করতে হচ্ছে। প্রতি সেকেন্ডে প্রবাহিত ইলেকট্রন সংখ্যা চাইছে, প্রতি সেকেন্ডে প্রবাহিত চার্জের পরিমাণটাই আসলে আই, সেটা তোমার জানতে হবে বা বুঝতে হবে, নাইলে কিন্তু পরে বিপদে পড়বা। সো দেখো কিউ এর মানটা আমরা পেয়ে গেছি আই থেকে। এখন আমি জানি প্রতি সেকেন্ডে কতখানি করে চার্জ যাচ্ছে, কিন্তু প্রতি সেকেন্ডে কয়টা করে ইলেকট্রন যাচ্ছে সেটা জানতে গেলে আমাদের জানতে হবে ইলেকট্রনের চার্জ কত। ইলেকট্রনের চার্জ হলো 1.6 ইন্টু 10⁻⁻19 বা 19। সো আমরা কি করব, এই যে চার্জটা বের হইলো এই চার্জটাকে ভাগ করে দেব 1.6 ইন্টু 10⁻⁻19। কেন ভাগ করলাম, কারণ এত চার্জ হলো একটা ইলেকট্রনের, এত চার্জ কয়টা ইলেকট্রনের সেটা বের করলেই প্রতি সেকেন্ডে ইলেকট্রন সংখ্যা বের হয়ে যাবে। প্রতি সেকেন্ডে এতখানি করেই তো চার্জ পাস হচ্ছে। আমি যদি একটা তার চিন্তা করি, সেই তারের মধ্য দিয়ে প্রতি সেকেন্ডে এই পরিমাণ চার্জ পাস হচ্ছে। সো ওই পরিমাণ চার্জ আসলে কয়টা ইলেকট্রন সেটা মাপতে গেলে এক একটা ইলেকট্রনের চার্জ দ্বারা ওইটাকে ভাগ করে দিতে হবে। তাই এই কিউকে 1.6 ইন্টু 10⁻⁻19 দিয়ে ভাগ করে দিলে তুমি অ্যান্সার পেয়ে যাবা এন এর মান 2.84 ইন্টু 10⁻18। সো এটা বইতে আসছিল, এটা পানির মতো সহজ একটা অঙ্ক। আবার একটু তোমাদের সামারি করে দিচ্ছি। আমাদের পি দেওয়া ছিল, বাল্বের পাওয়ার দেওয়া ছিল, বাল্বটা কত ভোল্টেজে এক্সিকিউট হচ্ছে সেটা দেওয়া ছিল। এরপর আই নির্ণয় করেছি, আই মানে প্রতি সেকেন্ডে কতখানি করে চার্জ যাচ্ছে। চার্জের সংখ্যা চাইছে, তা কিন্তু মানে চার্জ যে কারণে তৈরি হয় সেই ইলেকট্রনের কণার সংখ্যা চাইতেছে। তো কণার সংখ্যা যেহেতু চাইছে, চার্জ বের করলে হবে না। আমাদের এই রেজাল্টটা কুলম্বতে একটা রেজাল্ট আসছে। এই চার্জটাকে এক একটা ইলেকট্রনের চার্জ দ্বারা ভাগ করে দিলে তুমি জানতে পারবা নাম্বার অফ ইলেকট্রন। আমার হাতে যদি সামথিং 10 কুলম চার্জ থাকে, এখানে কয়টা ইলেকট্রন আছে সেই প্রশ্নের উত্তর জানতে চাইলে আমাদের 10কে ভাগ করতে হবে 1.6 ইন্টু 10⁻⁻19 দ্বারা। এই কাজটাই এখানেও করা হয়েছে। কিউ পরিমাণ চার্জ যাচ্ছে, তাই কিউকে 1.6 ইন্টু 10⁻⁻19 দ্বারা ভাগ করা হয়েছে। সো তোমাদের কার কার এই অ্যান্সারটাই আসছে, প্রথমে যখন প্রশ্নটা দিয়েছিলাম তখন তোমরা সলভ করে আগে কে অ্যান্সার করতে পারছো এটা আমি দেখতে চাচ্ছি। তোমরা একটু ক্যালকুলেটর চেপে দেখো তো এই অ্যান্সারটাই আসে কিনা, আমি যে অ্যান্সারটা লিখেছি এটা কি সঠিক কিনা আমি জানি না। ক্যালকুলেটরটা আমি দ্রুত চেপেছি, তো তোমাদের কমেন্টটা আমি চেক করছি। সবার আগে ক্যালকুলেশন করে কে কমেন্ট করতে পারো আমি সেটা দেখতে চাচ্ছি। সো তোমরা দ্রুত অ্যান্সার করো। যে বুথ নিজের ফ্রেন্ডসদেরকে মেনশন করে ফেলেছে
শুনতে পাচ্ছি ভাইয়া, হিমাদ্রি বলেছে। হিমাদ্রি দেখি খুব সুন্দর করে আইনস্টাইনের ছবি দিয়ে রাখছে। ঠিক আছে, ফিজিক্স প্রেমী বা ফিজিক্স প্রেমিকা পাওয়া গেছে একটা। ঠিক আছে, সো তোমরা দ্রুত আমাকে জানাও তো এই অ্যান্সারটা কত এসেছে। তোমাদের কারোই এখনো হয়ে ওঠেনি মনে হচ্ছে, অথবা আমি গ্রুপে কি বলে, আমি গ্রুপ থেকে কমেন্ট এখনো পড়তে পারিনি। হ্যাঁ, অনেকেরই হয়ে গেছে অলরেডি। আবদুল্লার হয়ে গেছে, আবদুল্লার অ্যান্সার আমার কাছাকাছি আসছে। হ্যাঁ, এটাই আসছে, ঠিকই আসছে। মাইনাস আসছে কি আবদুল্লাহ? -18। এটা এটা মাইনাস ছিল, ওটা উল্টে গিয়ে প্লাস হওয়ার কথা না, মাইনাস আসার কথা না, প্লাসই আসার কথা। আবদুল্লাহ 10 টু দি পাওয়ার লিখেছো মনে হয় তুমি ওইভাবে করে, সেটা হতে পারে। ঠিক আছে, সো ঠিক আছে, আমাদের স্টুডেন্টরা করতে পারতেছে, ক্যালকুলেটার নিয়ে বসছো আর কি। অ্যাটলিস্ট নেক্সট প্রবলেমটা তোমরা নিজেরা সলভ করবা, তারপরে আমি তোমাদের ডিটেলসে বুঝিয়ে দেব। সো চলো নেক্সট প্রবলেমে চলে যাই। যে কোনো সমস্যা হলে, কোনো কিছু বুঝতে অসুবিধা হলে আমাকে বললো, আমি বারবার করে ডিটেলসে তোমাদের বুঝিয়ে দেব, কোনো টেনশন নাহি হয়। ঠিক আছে, সো এই প্রশ্নটা বইতে আসছে একবার, দুবার, তিনবার আসছে বইটা, তার মানে বুঝতেই পারছো, মানে একটু ইম্পর্টেন্ট প্রশ্ন বলা যায়। সো প্রশ্নটা কি? প্রশ্নটা খুব সহজ। এই প্রশ্নটা 30 সেকেন্ডের মধ্যে অ্যান্সার করতে হয়। 10 ওহম রোধের একটি তামার তারকে তুমি টেনে 3 গুণ লম্বা করলা, তারপর তারটির বর্তমান রোধ কত হবে? মানে 10 ওহমের একটা ছোট্ট ভাবতে পারো একটা রোধ আছে, সেটাকে তুমি টেনে 3 গুণ লম্বা করলা, এতে তার এখন রোধে চেঞ্জ আসবে। তার টেনে বড় করাতে রোধে চেঞ্জ আসলো কেন, একটু চিন্তা করে দেখো। ততক্ষণে আমি দেখতেছি কে অ্যান্সার করতে পারো। আমি তোমাদের বলবো যে তার টেনে লম্বা করলে তার ভিতরে রোধ বাড়ে কমে, এটার ঘটনাটা কি। ততক্ষণে তোমরা ট্রাই করো 10 ওহমের রোধের, যদি আমি এখানে উত্তরটা জাস্ট হাইড করে দিচ্ছি, বাকি তোমরা দেখে নাও। 10 ওহম রোধের একটি তামার তারকে টেনে 3 গুণ লম্বা করা হলে তারের বর্তমান রোধ কত হবে? সো সিম্পল কথা বুঝিয়ে বলি, যখন তোমরা কোনো পাইপ দিয়ে পানি যেতে দেখো, সেই ঘটনাটাকে চিন্তা করার চেষ্টা করো। পাইপটা অনেক বড় হলে অনেক সহজে অনেক পানি বের হয়ে আসতে পারবে। পাইপটা যদি চিকন হয়, পাইপের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল যদি কমিয়ে আনো, তাহলে কি হবে? বেশি পানি ওটার মধ্যে দিয়ে বের হয়ে আসতে পারবে না। এখন চিন্তা করে দেখো তো, যদি আমরা কোনো তারকে টেনে লম্বা করি, তাহলে ওটার প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল কি হয়? কমে আসে। মানে আমি যদি কোনো কিছুকে টেনে লম্বা করি, যদি আমি তোমার কান ধরে টেনে এভাবে লম্বা করি, তখন দেখবা বডিটা একটু শ্রিঙ্ক করতেছে, মানে চুপসে যাচ্ছে। সো তার যখন বা রোধকে যখন টেনে লম্বা করা হচ্ছে, তখন ওইটার প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল কমে যাচ্ছে। একটা পাইপের যদি এই প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলটা কমে আসে, তাহলে কি হবে? কম পানি পাস করতে পারবে। এই ঘটনাটাই আমাদের রোধের ক্ষেত্রে হচ্ছে, মানে রোধ বেড়ে যাচ্ছে, তড়িৎ প্রবাহ কম পাস করতে পারতেছে। তড়িৎ প্রবাহ চলার পথে বাধা যত বেশি, ততই তো রোধটা বেশি। সো আমরা যখন টেনে লম্বা করতেছি একটা তারকে, তখন ওটার মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ কমে যাচ্ছে, অর্থাৎ তড়িৎ সহজে যাইতে পারতেছে না, কষ্ট হইতেছে, কারণ প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলটা কমে আসছে। এই কারণে রোধ কিন্তু কমে নাই, এই কারণে রোধ বেড়ে যায়। সো আমরা জানি 3 গুণ লম্বা করলে 10 ওহম রোধটা আর বেড়ে যাবে, কিন্তু 3 গুণ লম্বা করলে কত হবে বর্তমান রোধটা, সেটাই বের করতে বলছে। এটা একটা শর্টকাট দিয়ে 30 সেকেন্ডে করব। শর্টকাটটা হলো R=n²R1। এখানে R1 এর পরিচয়টা লিখে নাও। R1 হলো আমাদের যে পরিমাণ রোধ আগে ছিল, মানে এই 10 ওহমটা। আর n এর পরিচয় হলো কত গুণ লম্বা করা হয়েছে টেনে। এটা কিন্তু লম্বা করা হয়েছে দৈর্ঘ্যে। অনেক সময় প্রশ্নে দেওয়া থাকে ক্ষেত্রফলে কতখানি চেঞ্জ আসছে। ক্ষেত্রফলে
কতখানি চেঞ্জ করেছে, মানে তারের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বা রোধের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল নিয়ে কথা বলা হইলে তখন কিন্তু এই সূত্রটা এরকম হবে না, তখন সূত্রটা ডিফারেন্ট ওয়েতে অ্যাপ্লাই করতে হবে, তখন তোমার ডিফারেন্ট ওয়েতে চিন্তা করতে হবে। এই শর্টকাট অ্যাপ্লাই করে দিও না, তখন তোমার চিন্তা করতে হবে টেনে দৈর্ঘ্যটা লম্বা করা হয়েছে কিনা। দৈর্ঘ্যে যদি লম্বা করা হয় তাহলে যত গুণ করা হয়েছে, যেমন এখানে 3 গুণ করা হয়েছে, এটাই হলো এন এর মান। সো এন হলো এখানে 3 বসাইতে হবে, 3 স্কোয়ার করলে 3 তিরিক্ষে 9 আসবে। আর হলো পরিবর্তিত রোধ, মানে লম্বা করে ফেলার পরে রোধ কত আছে সেটার মান, সেটার মান 90 ওহম। তুমি বসিয়ে দাও, বের হয়ে আসছে দেখো 10 বসানো হয়েছে এখান থেকে, আর ওয়ানের মান 10, আর এন স্কোয়ার হলো আমাদের 3 গুণ, এখানে 3 লেখা রয়েছে, সো এখানে 3 বসিয়ে দাও, ব্যাস অ্যান্সার আসছে 90। তোমাদের কি 90 আসে না আমি এটা ভুল ক্যালকুলেশনও করছি একটু দেখো তো, আমি তোমাদের কমেন্ট চেক করতেছি, সবার আগে ক্যালকুলেশনটা করে কে অ্যান্সার দিয়েছো সেটা চেক করতেছি। সবারই হওয়ার কথা, এটা অনেক সহজ অঙ্ক, বাট বইতে 3 বার আসছে, 1 2 3, আরও আসছে মনে হয়, আমি জাস্ট ট্র্যাক যতটুকু ট্র্যাক দেখতে পাচ্ছি 3 বার দেখতে পাচ্ছি। সো হৃদয় আমাদের এইচএসসি গাইডেন্সের অত্যন্ত প্রিয় শিক্ষক আমাদের ক্লাসে আছে। হ্যালো হৃদয়, কেমন আছো তুমি? আর হৃদয় বলছে তোমাদের উদ্দেশ্যে, আমাদের হৃদয় ভাইয়া বলছে সবাই মনোযোগ দিয়ে ক্লাস করো, ফিজিক্স বস ক্লাস নিচ্ছেন, অনেক কিছু শিখতে পারবে। আরে বাবা, তাই নাকি? আচ্ছা, আবদুল্লাহ আর এখানে অলরেডি আবদুল্লাহ অ্যান্সার করে ফেলছে, 900 এসেছে আবদুল্লাহর। এক্স্যাক্টলি 900ই তো আসার কথা, 900 আসার কথা কি, এই 900 3 তিরিক্ষে 9 আর একটা 10-এ তো 90 আসার কথা, 900 আসছে কেন আবদুল্লাহ? তাহাসান তামিম, হ্যালো তামিম, কেমন আছো? আর কে কে আছো, কে কে অ্যান্সার করতে পারছো? অল ওকে, হিমাদ্রি বলতেছে অল ওকে। ওকে, হ্যাঁ শুভ কুমার, শুভ তোমার অ্যান্সার সঠিক হয়েছে, 90 আসছে। জেবু তোমার অ্যান্সারও সঠিক হয়েছে। আবদুল্লাহ একটু পরে সঠিক অ্যান্সার দিতে পেরেছো, বাট তাও সবার আগেই দিয়েছে। আবদুল্লাহর ক্যালকুলেটার অনেক দ্রুত চালাইতে পারে, এটা বোঝা যাচ্ছে। সো আবদুল্লাহ, তুমি কোথা থেকে ক্লাস করতেছো কমেন্টে জানাও। আমরা নেক্সট অঙ্কে চলে যাই, এটা অত্যন্ত ইম্পর্টেন্ট অঙ্ক ছিল, শর্টকাটটা তোমার মনে রাখতে হবে, কারণ ঢাকা ভার্সিটি বা তোমার বোর্ডে অবজেক্টিভ হিসেবে এই ধরনের প্রবলেম দিলে তোমার কিন্তু অনেকক্ষণ ধরে করার সময় থাকবে না। সো এই শর্টকাটটা মনে রাখতে হবে, আর ইজিক্যাল টু এন স্কোয়ার আর 1, অর্থাৎ নতুন আর হবে, যত গুণ বলবে তার হোল টু দি পাওয়ার 2 দিয়ে ওটারে গুণ করে দিবা, এটা বের করে ফেলতে পারবা নতুন পরিবর্তিত রোধটা কত হবে। ঠিক আছে, এখন আমরা অত্যন্ত জনপ্রিয় একটা অঙ্ক করতে যাচ্ছি। জনপ্রিয় বিকজ হলো আমাদের দেশে কিন্তু অনেক ধরনের ব্রিজ নির্মাণ হয়। সো জানা বইতে আমি অনেক অনেক ব্রিজ নির্মাণের কাজ দেখি, বিকজ যারা সিভিল ডিপার্টমেন্টে থাকে তারা এই ধরনের কাজ দেখে। সো বাংলাদেশে অনেক ধরনের ব্রিজ হচ্ছে আর অনেক ধরনের সেতু হচ্ছে, ব্রিজ বলো সেতু বলো যেভাবেই বলো, এটা অনেক ফেমাস জিনিস বাংলাদেশে। এই কারণে এই অঙ্কটা ফেমাস, কারণ এটা হলো হুইটস্টোন ব্রিজের অঙ্ক, আর এটা ঢাকা ভার্সিটির 2006-07 দিকে এসেছে আই থিঙ্ক, এই যে দেখা যাচ্ছে এখানে। সো এই অঙ্কটা এখন আমরা করতে যাচ্ছি। প্রথমে প্রশ্নটা পড়ি, চলো। একটা হুইটস্টোন ব্রিজের, এটা কি লেখা রয়েছে, 4 বাহুর রোধ দেওয়া রয়েছে, 4 6 8 10। আসলে হুইটস্টোন ব্রিজের মতো দেখতে একটা ব্রিজ, আসলে হুইটস্টোন ব্রিজ বলা যাবে না এটাকে, কারণ এই রোধগুলো দেওয়া আছে। বলতেছে যে চতুর্থ বাহুর সাথে কত রোধ যুক্ত করলে ব্রিজটি সাম্য অবস্থায় থাকবে। ইংরেজিতে বলে এটাকে ব্যালেন্সড ব্রিজ বা ব্যালেন্সড হুইটস্টোন ব্রিজ। হুইটস্টোন ব্রিজ ব্যালেন্স হবে তখনই যখন এই 4টার রোধের মধ্যে দুইটার জোড়ার অনুপাত সমান হবে। অথবা আমি সহজ কথা বলে দেই, এরকম একটা যদি আমরা একটা সার্কিট তৈরি করি, সেটার মধ্যে এইখানে থাকা রোধ আর ওইখানে থাকা রোধ, এই দুটার অনুপাত মানে পি ডিভাইডেড বাই কিউ, পি ডিভাইডেড বাই কিউ এটার অনুপাত যদি আর ডিভাইডেড বাই এস, এই দুটার অনুপাতের সমান হয়ে যায়, আর ডিভাইডেড বাই এস, এই পি বাই কিউ ইজিক্যাল টু যদি আর ডিভাইডেড বাই এস এর সমান হয়ে যায়, তখন তুমি বলতে পারবা এটা একটা ব্যালেন্স হুইটস্টোন ব্রিজ। ব্যালেন্স হুইটস্টোন ব্রিজ বা বাংলায় বলতে পারো সাম্যাবস্থায় থাকা হুইটস্টোন ব্রিজ।
হুইট স্টোনের বাংলা করতে পারবা না ঠিক আছে, মানে ধরো আমার নাম রঞ্জন, এটার বাংলা করবা কেমনে কইটা, মানুষের নাম তো নামই, তো মানুষ একজনের নাম মনে করো কুদ্দুস, ঠিক আছে আমাদের ক্লাসে কে কে আছে মনে করো জেবু, এখন জেবুরে বাংলা করে দিতে বলতেছে, সেটা কিন্তু আমরা কখনোই করি না। তারপরে আমাদের ক্লাসে আছে আব্দুল্লাহ, রাজ হৃদয়, এখন হৃদয় এটার আবার কি বাংলা করবা, ঠিক আছে, হৃদয় যদি ওই হৃদয়টা হইতো মানে তুমি বলতা হার্ট, তুমি এমনি দেখাইতো লাভ, ঠিক আছে, এগুলা করা যাইতো, কিন্তু সেটা কিন্তু এইখানে হুইটস্টোন ব্রিজের ক্ষেত্রে করা যাবে না। সো হুইটস্টোন ব্রিজকে তুমি বলতে পারো হুইটস্টোন সেতু, সেটা চলবে ঠিক আছে, কিন্তু তুমি কিন্তু বলতে পারো না যে হুইটস্টোনরে একটা বাংলা করে করে দেন স্যার, হ্যাঁ সেটা কিন্তু করা যাবে না। সো ব্রিজকে বলো হুইটস্টোন সেতু, তাও চলবে। গ্রামে তোমরা সেতুকে বা ব্রিজকে কি বলো, কোনো অশ্লীল শব্দ থাকলে সেটা একটু কমেন্ট করে জানায়ও, সেটা আমি একটু জানি তোমাদের গ্রামে বা নর্মালি কি ইউজ করা হয়, কোন ধরনের শব্দ তোমরা ইউজ করো গ্রামে, সেটা একটু জানায়ও। আচ্ছা আমরা ফিরে আসি, যদি ব্যালেন্স ব্রিজ হয় বা সাম্যাবস্থায় থাকে এই হুইটস্টোন সারের সেতু, সেটা একটা বিশেষ বৈশিষ্ট্য প্রদর্শন করে। বৈশিষ্ট্যটা হলো এইখানে থাকা ভোল্টেজ আর এইখানে থাকা ভোল্টেজ দুইটা সেম হয়ে যায়। যদি ভোল্টেজ সেম হয়ে যায় তাহলে এই দুইটা পয়েন্টকে একটা একটা তার দ্বারা যুক্ত করে দিতে পারো, এইখান থেকে এই বরাবর একটা তার দ্বারা যুক্ত করে দিতে পারো। আমি এই তারটা আর আঁকি নাই, কারণ এখানে এত আঁকাআঁকি করে কি করব, এই অঙ্ক করতে এসব কিছু লাগবে না। সো দ্যাট ইজ ব্যালেন্স রোটেশনাল ব্রিজ। এটাকে অন্যভাবেও বলা থাকতে পারতো প্রশ্নে, তোমরা নোট নিয়ে রাখতে পারো। যদি এই পয়েন্টটাকে এ পয়েন্ট বলো, এই পয়েন্টটাকে বি পয়েন্ট বলো, এ আর বি পয়েন্টের ভোল্টেজ যদি সেম হয় বা এইখান থেকে এ এর থেকে বি পর্যন্ত যদি একটা তার দিয়ে এটাকে জুড়ে দেওয়া হয় যেখানে কোনো রোধ নাই, তখন সেটা একটা ব্যালেন্স রোটেশনাল ব্রিজকে ইন্ডিকেট করবে। তার মানে হলো এইখান থেকে এই বিন্দুতে কারেন্ট যাওয়া আসা করবে না জেনারেলি, বিকজ এইখান থেকে এই বিন্দুতে আসার জন্য কোনো ভোল্টেজ ক্রস করতে হচ্ছে না। কারেন্ট এখান থেকে এইখানে যাওয়া আসা করতে পারে, সেটা অন্য ব্যাপার, বাট ভোল্টেজের কোনো মান পাবো না, অর্থাৎ ভোল্টেজের ডিফারেন্স পাবো না। এখানে যদি ভোল্টেজ হয় 2, ব্যালেন্স ব্রিজের ক্ষেত্রে এখানেও ভোল্টেজ 2 হবে। এখানে যদি ভোল্টেজ হয় 3, নিচে ও ভোল্টেজ 3ই হবে যদি ব্যালেন্স ব্রিজ হয়। ব্যালেন্স ব্রিজ হওয়ার শর্ত এই যে আমি একটু আগে বললাম এইটা। এখন প্রশ্নে বলেছে যে একটা ব্যালেন্স ব্রিজ হইতে হইলে এই শেষ যে রোধটা মানে 10 ওহম, এটার মধ্যে কি পরিবর্তন করতে হবে। ঠিক আছে, মনে করো তুমি একটা স্কুল লাইফে কোনো একটা সুন্দরী মেয়ের প্রেমে পড়ে গেলা। এখন তুমি যে প্রেমে পড়ে গেছো, তোমাকে মেয়েটা শর্ত দিল যে তুমি যদি আমাকে বিয়ে করতে চাও তাহলে তোমার বুয়েটে চান্স পাইতে হবে, অথবা তোমার এই যে পিছনে লেখা আছে ডিইউ ঢাকা ভার্সিটিতে চান্স পাইতে হবে। এখন মেয়েটা তোমার শর্ত দিয়ে ফাঁসাই দিছে, তুমি এখন চিন্তা করলো তাহলে কি করতে হবে, এই ভার্সিটিতে চান্স পাইতে হবে, ঢাকা ভার্সিটি বুয়েট ভালো জায়গায় চান্স পাইতে হবে। তখন তুমি এটা চিন্তা ভাবনা করে অনেক বেশি পড়াশোনা করলা, নিজেকে মডিফাই করলা। সো তুমি জানলা যে এখানে চান্স পেতে গেলে কি কি করতে হয়, এই যে এরকম অঙ্ক করতে হয়, কঠিন অঙ্ক সহজ অঙ্ক সব কিছুই শিখতে হয়, খুব ভালো বেসিক থাকতে হয়, এই সব জিনিসপত্র জাইনা ফেললা। এখন জানার পরে তুমি চান্স পাইলা, তারপরে আবার ওই মেয়েটাকে বললা যে আমি চান্স পেয়ে গেছি। আবার চান্স পেয়ে দেখা যাবে তুমি ভুলে গেলা যে ওই মেয়েটাকে বিয়ে করার কথা ছিল, বা ওই মেয়েটা তোমার বলছিল চান্স পাইলে তোমার একটা চান্স হবে, কিন্তু তুমি দেখা গেল চান্স পাওয়ার পরে ওই মেয়েটারে ভুলে গেলা। তো এরকম হইতে পারে। বাট এই অঙ্কের মধ্যে বলা হইতেছে একই রকমভাবে শর্ত দেওয়া হচ্ছে যে এই রোধটার মধ্যে কি ধরনের পরিবর্তন হইলে ও বিয়ে করতে পারবে, মানে ব্যালেন্সড ব্রিজ তৈরি করতে পারবে, সেটা বের করতে চাচ্ছি। তার মানে 4, 6, 8 এই 3টা রোধ কোনো পরিবর্তন করা যাবে না, এই 3টা রোধ যেমনে আছে সেমনেই থাকবে। তোমার যেটা করতে হবে এই 10 ওহমের মধ্যে চেঞ্জ করতে হবে। এই 10 ওহমরে বলতে হবে তোমার বুয়েটে চান্স পাইতে হবে, তোমার ঢাকা ভার্সিটিতে চান্স পাইতে হবে, তুমি যদি আমাকে বিয়ে করতে চাও তাহলে তোমার এটা করতে হবে, ওটা করতে হবে, যত শর্ত আছে সেটা 10-এর মধ্যে অ্যাপ্লাই করতে হবে। এই 10 ওহম রোধকে কিছু না কিছু কইরা, এটার সাথে হয় আরও, মানে তোমার এখন বুয়েটে চান্স পাওয়ার যোগ্যতা নাই, তুমি বেশি করে পড়াশোনা করো, সারাদিন গাণিতিক সমস্যার সমাধান করো, ঢাকা ভার্সিটির প্রশ্ন সলভ করো, এভাবে করে নিজেকে চেঞ্জ করে তুমি ওই মেয়েটাকে বিয়ে করতে চাচ্ছ। তো একই রকমভাবে 10 ওহম রোধটাকে কিছু না কিছু করে চেঞ্জ করে বা এটার মান কমায়া বাড়ায়া যেমনে পারো সেমনে করে
তোমার কি করতে হবে, ব্যালেন্স ব্রিজ তৈরি করতে হবে। সো ব্যালেন্স ব্রিজ তৈরি হওয়ার জন্য নর্মালি এই 10-এর পরিবর্তে কত রোধ থাকা দরকার ছিল সেটা আগে বের করব। এই প্রশ্নটা সমাধান করার দিকে যাচ্ছি। সো প্রথমত তুমি ধরে নিতে পারো 4 আছে হলো এইখানে, এটা হলো যে 4, এটা হলো ওই যে 6, আর এটা হলো 8, আর ওইটা হলো 10 আছে। তো আমি ধরলাম যে 10 দিয়ে কাজ হইতেছে না, ব্যালেন্স হইতেছে না। আগে চেক করে নিও, অঙ্ক করার আগে চেক করে নিও, ঠিক আছে? যে 4 ডিভাইডেড বাই 6, 4/6, 8 ডিভাইডেড বাই 10, দুইটা সমান আসবে না। তুমি যদি 8কে 10 দিয়ে ভাগ করো তাহলে যে মানটা পাবা, আর 4কে 6 দিয়ে ভাগ করো তাহলে যে মানটা পাবা, দুইটা সমান আসবে না। এই কারণেই বলছে যে এটা ব্যালেন্স ব্রিজ না। এখন ব্যালেন্স করতে গেলে কি করতে হবে সেটা জানতে চাইতেছি। হইতে পারে যে এইটা হলো 10, এটার সাথে আরেকটা রোধ যুক্ত করতে হবে সিরিজে। আবার হইতে পারে যে না, এতে কাজ হচ্ছে না, এই 10-এর সাথে এই আরেকটা রোধ এখানে যুক্ত করতে হচ্ছে প্যারালালি। আমি একটা রোধকে সিরিজেও যুক্ত করে দিতে পারি 10-এর সাথে, আমি একটা রোধকে একটু প্যারার মধ্যেও যুক্ত করে দিতে পারি, প্যারালালিও যুক্ত করে দিতে পারি। কিন্তু আমার উদ্দেশ্য হলো নতুন রোধটা দ্বারা আমার সাম্যাবস্থা তৈরি করতে হবে। দ্যাট মিন্স ব্রিজকে ব্যালেন্স করতে হবে। তো সেটা করার জন্য আসলে এই জায়গায় টোটাল কত, আমার এই এস এর মান টোটাল কত হইলে আমার কাজটা হবে সেটা আগে জানতে চাইতেছি। তাইলে আমি বুঝবো যে কি করতে হবে, 10টা কি করতে হবে। সো এই 10কে কি পরিবর্তন করতে হবে সেটা জানার জন্য 10-এর পরিবর্তে 4/6 তারপর 8/10 না লিখে আমরা আজ 8/s লিখেছি। মানে এইটা হলো 4, এটা হলো 6, আর এটা হলো 8, আর ওইখানে কি করতে হবে জানি না। তো জানি না, অজানা জিনিসকে আমরা এক্স লিখি, ঠিক আছে? আমরা অন্য কিছু মনে করো না, ওই এক্স এ এক্স না, ঠিক আছে? সো আমরা এস লিখি, সেটা বসিয়ে দিছি অজানা রাশি। এটাকে সমাধান করলে আমাদের এস এর মানটা আসে 12, ঠিক আছে? ভয় পায় না, 12টা বাইজা যায় নাই, তুমি 12 বাইর করতে পারলে তুমি অঙ্কটার 12টা বাজাইতে পারবা, ঠিক আছে? এস এর মান আসছে 12, এই যে 4/6, 8 এটার সাথে গুণ করো তাহলে আসবে 12। তোমাদেরও কি তাই আসে? ক্যালকুলেটার একটু করে জানায় তো। 12 আসে। এখন প্রশ্ন হইল 10 লাগানো রয়েছে 12-র জায়গায়, তো বেশি লাগানো রয়েছে না কম লাগানো রয়েছে সেটা চিন্তা করতে হবে। তুমি এই এস এর মান বের করে চিন্তা করবা যে এখন কি করা যায়। 10 লাগানো রয়েছে, 12 বানাইতে হবে, বাড়াইতে হবে না কমাইতে হবে? 12 লাগবে, আছে 10, লাগবে 12, আছে 10, তাহলে কি তোমার হবে করতে? এই রোধটাকে 10 রোধটাকে আরও 2 বাড়াতে হবে। সো বাড়াইতে গেলে কখনোই রোধের মধ্যে তুমি এমন সংযোগ দিও না যেটা প্যারালালি যোগ করলে সবসময় রোধগুলো কমে আসে। তোমাকে যদি আমি 2টা রোধ দেই, 2 মানের, তুমি দুটাকে সিরিজে যুক্ত করলে 2 2 4 হবে রোধ। যদি প্যারালালি যুক্ত করো তাহলে এটা r/2 1 হয়ে যাবে, অর্ধেক হয়ে যাবে। সো প্যারালালি যুক্ত করে প্যারা দিতে গেলে তোমার এই প্রবলেম সলভ হবে না। এখানে সিরিজ বা শ্রেণী সংযোগ লাগবে, কারণ আমাদের 12 আনসার আসছে, আছে 10, কম আছে। যখন বাড়াইতে হবে আরও কিছু দিয়ে তখন সিরিজে চিন্তা করবা। এখন কত কম আছে? 12 থেকে 10 বাদ দাও, 2 কম আছে, তাই 2 ওহম রোধ সিরিজে যুক্ত করে দাও, খেল খতম। তাই এই প্রশ্নের উত্তর হলো 2 ওহম রোধ। এই যে পিঙ্ক কালারের দেখা যাচ্ছে 2 ওহম রোধ এভাবে যুক্ত করতে হবে সিরিজে। ছবি আঁকতে বললে আঁকবা। যদি এমন হইতো এই প্রশ্নটার মধ্যে, যদি এমন হইতো এটা 12 না হয়ে 10-এর থেকে কম কিছু আসছে, 8 আসছে, 9 আসছে, 6 আসছে, এমন কিছু আসছে, তখন তোমার কাজ হইল এই রোধটাকে, নতুন যে রোধটা সেটাকে সিরিজে যুক্ত না করে প্যারালালি যুক্ত করে চিন্তা করা এবং চেষ্টা করা যে যা আসছে অ্যান্সার সেটা বানাইতে গেলে কত সিরিজে যুক্ত করতে হবে। সো কত প্যারালালি যুক্ত করতে হবে সেটা খুঁজে বের করা। সেটা খুঁজে বের করা খুব কঠিন কাজ হবে না। 1/10 আর 1/ এটার মান ধরো এক্স দিবা, তারপরে ওইটার অ্যান্সার লিখবা 1/ যা আসবে এস এর মান সেটা, তারপর সমাধান করলে বেরোয় আসবে। খুব কঠিন কিছু না, জাস্ট সিম্পলভাবে চিন্তা করলেই হবে। ছবিটা আঁকলে তুমি বুঝতে পারবা যে এক্স এর মান কেমনে বের করা যায়। কি জানো, আমরা তো গণিত বইয়ে শুধু এক্স খুঁজে বের করি, ঠিক আছে? এক্সকে পাওয়া যেতেছে না, এক্স পলাতক। আচ্ছা, তোমরা যারা যারা এই অঙ্কটা করেছো এবং বুঝেছো একটু কমেন্টে জানাও তো ক্লিয়ার কিনা। এটা অনেক সহজ অঙ্ক, এই ধরনের অঙ্ক মাঝে মাঝে বোর্ডে আসে। আই থিঙ্ক 9-এ আসছিল, না সরি 9-এ আসে নাই, এটা আই থিঙ্ক আমি যখন ইন্টার পরীক্ষা দিচ্ছিলাম তখন এরকম কিছু একটা আসতো মাঝে মাঝে।
সেন্ট জোসেফ সিটিতে আসতো, এটা সেন্ট জোসেফ কলেজে। এই অনেক কমেন্ট করে ফেলছো, তোমাদের কমেন্ট পড়তেছি, তোমরা তুলে নাও যারা আমার জন্য তুলতে পারো নাই। বেশি কোন কেন হইল ভাইয়া? আচ্ছা, আবদুল্লাহ বলতেছে কম হইতে পারতো নাকি? হ্যাঁ পারতো আবদুল্লাহ, এটা কম হইতে পারতো যদি এইটা 10 না হয়ে, ধরো এটা যদি হইতো 20, মানে 20 লাগানো আছে, লাগবে হলো 12, তখন ওইটাকে কমাইতে হইতো। কমানোর উপায় হইলো এটাকে প্যারালালি যুক্ত করা, সিরিজে না, এভাবে একটার পাশে আরেকটা না, এইটারে টাই না নিচে আই না এখানে বসাইতে হবে, তারপর তুমি ওইটাকে কমে আনতে পারবা, মানে এই বাহুতে এইখানে থাকা রোধটাকে কমে আনতে পারবা। কমানোর উপায় হলো সমান্তরালে নিয়ে আসা, দুটাকে সমান্তরালে যোগ করলে কমে আসবে। আর বাড়ানোর উপায় হলো সিরিজে বাড়ানো, সিরিজে যুক্ত করা। সো দ্যাটস দ্য থিং, খুবই সিম্পল ব্যাপার। কিন্তু কেউ কিন্তু ভুল ধারণা করো না যে আমি যদি এখানে 10-এর পরিবর্তে 20 দেই তাহলে তো 12 তো 20-এর থেকে ছোট, তুমি মনে করো না কিন্তু তাহলে 20 - 12 8 প্যারালালি লাগাই দিলে কাজ হবে না, হবে না, এরকম কিছু কোনো রুল নাই। তোমার চিন্তা করতে হবে যে এইখানে এই পিংটার মান হলো এক্স, এক্সের মান বের করবা জাস্ট। প্যারালালি যদি এক্স থাকে তাহলে 1/, তুমি করবা কি, যদি এটা 20 হইতো, এটা 10-এর পরিবর্তে যদি 20 হইতো, 1/20, খাতায় যারা লিখতে চাও লিখে নাও, 1/20 প্লাস 1/, এই পিংটাকে বলতেছি এক্স, ইজিক্যাল টু হবে 1/12। তখন এক্স এর মান বের করবা, তাইলে অ্যান্সারটা বুঝতে পারবা যে প্যারালালি কত মানের রোধ যুক্ত করলে 12 বানানো যাবে এটাকে। এখন কি করছো, এখন করছো কি, এটার এক্স ধরছো কিন্তু সিরিজে যুক্ত করছো, লেখছো এক্স প্লাস 10 ইজিক্যাল টু 12 বা 12, ঠিক আছে? হিন্দিতে বলতেছিলাম, বাংলা মনে করো না, 12কে হিন্দিতে ওইভাবে বলে। সো এই যে 12 সেইটা ইজিক্যাল টু 10 প্লাস এক্স, এক্স হলো এই যে পিঙ্ক কালারেরটা, সেটা বসিয়ে তুমি এক্সের মান বের করছো, আসছে 2। দ্যাটস দ্য থিং, এভাবে করে চিন্তা করবা। নেক্সট প্রবলেমে চলে যাচ্ছি। আমি খুব দুর্বল ছাত্রছাত্রীরাও যেন বুঝতে পারে এই কারণে আস্তে আস্তে বলতেছি, যারা ভালো ছাত্রছাত্রী আছো তারা একটু ক্ষমা করে দিও, কারণ সবার জন্য কথা বললে খুব, বাংলাদেশের ছাত্রছাত্রীদের যারা ঢাকার বাইরে আছে তাদের আইকিউ অনেক লো, তারা খুব দ্রুত কথা বললে কিছুই বুঝতে পারে না। সো সবার অনুধাবনের জন্য একটু ক্লাসের স্পিড কমিয়ে দিয়ে খুব ধীরে ধীরে কথা বলাটা বেটার, বিকজ আলটিমেটলি বলে গেলাম কিছু বুঝলো না, তাতে তো লাভ নাই। এখন দেখো এই প্রবলেমটা সলভ করতে যাচ্ছি, এটা হলো বোর্ডের এবং রিটেন পরীক্ষার সব থেকে ইম্পর্টেন্ট প্রশ্ন, যেগুলোকে বলা হয় আমাদের কারশফস থিওরি থেকে আসা প্রশ্ন, কারশফের সূত্র থেকে আসা প্রশ্ন। এই প্রশ্নগুলোর অ্যান্সার যদি তুমি করতে না পারো তাহলে নিশ্চিতভাবে ধরে রাখতে পারো যে বোর্ডে হয়তো তুমি সৃজনশীল অ্যান্সার করতে পারবে না চলতরিৎ থেকে, আর বুয়েটে হয়তো তোমার 10 নাম্বার মিস হবে, তার মানে বুয়েটে চান্স পাওয়া মনে হয় সম্ভব হবে না যদি এই প্রবলেমগুলো সলভ করে না যাও আর কি। কারণ এটা এমন একটা প্রবলেম 10 নাম্বার ফ্রিতে দিচ্ছে তোমাকে, তোমাকে ফ্রিতে ঢাকা ভার্সিটি 10 নাম্বার দিচ্ছে, ফ্রিতে বুয়েট 10 নাম্বার দিচ্ছে, ঠিক আছে? বুয়েটে 10 নাম্বার ফ্রি পাওয়া যায় না। তুমি যদি প্রায় 17-18 ঘন্টা জাস্ট ইন্টিগ্রেশনের কনসেপ্ট বুঝো, তারপরে 50-60 ঘন্টা প্র্যাকটিস করো, তারপরে তুমি হয়তো ইন্টিগ্রেশন থেকে একটা অঙ্ক বইটা অ্যান্সার করার মতো সামর্থ্য অর্জন করতে পারবা। আর এখন আমি তোমার মাত্র 5-10 মিনিটে যে ক্লাসে যা বোঝাই দেবো সেটা দিয়ে বইটা 10 নম্বর পাওয়া যাবে। এটা কিন্তু অন্য কিছুতে পাওয়া যাবে না। ফিজিক্সে এরকম পাওয়ারফুল কনসেপ্ট খুবই কম আছে যেটা সব জায়গায় খুব বেশি আসে, আর এত ইম্পর্টেন্ট কনসেপ্ট আসলে তোমার না বোঝা বা ছেড়ে দেওয়াটার কোনো যুক্তি নাই, মানে একদমই বোকামি। 50-60-80 ঘন্টা ভরে ইন্টিগ্রেশন, তারপরে হইলো বলবিদ্যা, এগুলা পড়তে হয় বইটা 10 নম্বর পাওয়ার জন্য, আর এটা ফ্রিতে, মানে এখন করে দেবে এটাই আবার আসবে, একদম সহজ একটা অঙ্ক, সেটাকে তুমি ছেড়ে দেওয়াটা মোটেও ভালো কিছু হবে না। সো এই অঙ্কটা বোঝাচ্ছি, তোমরা খাতাটা তুলে নিয়ে একটু পেনটা দিয়ে দাগাদাগি করে তুলে ফেলো আমার সাথে সাথে। আগে প্রশ্নটা বোঝাচ্ছি। আচ্ছা, হাসতেছে তাহসান তামিম, হাসতেছে, ওকে। দেখো 5 ওহম, 10 ওহম,
15, আর এইদিকে প্রবাহিত হচ্ছে মানে এইভাবে ঘুরে আসতেছে, এটা হলো I2, আর এটা হলো I1 কারেন্ট, আর এই বর্তনীতে ঘুরতেছে যেটা সেটা হলো I কারেন্ট। এটা প্রশ্নে দেওয়া রয়েছে, আর এখানে কত দেওয়া রয়েছে আমি নিজেও দেখতেছি না, এটা মনে হয় 15। হ্যাঁ, আমার এখান থেকে ওইখানে ক্যামেরায়, আচ্ছা এটা 15, আর এটা 20 ওহম। আর এই তো এগুলা রোদ দেওয়া রয়েছে। আমি কিন্তু রোদকে ওই যে জিগজ্যাগ দিয়ে আর্ট করি নাই, আমার এই ড্রয়িং করতে সময় লাগে বেশি, যদি ওই জিগজ্যাগ করতে যেতাম না, রোদকে ওভাবে দিই না, রোদরে এই নীল কালারের বাক্স দিয়ে রাখছি, ঠিক আছে, একটু সস্তায় তাড়াতাড়ি বানিয়ে ফেলছি আর কি স্লাইডটা। সো রোদ যদি ওভাবে বানাইতে চাই, তোমরা যারা আমার পাওয়ার পয়েন্ট কোর্স করেছো তারা হয়তো জানো যে এগুলো বানানো সহজ, বেশি তাড়াতাড়ি বানানো যায় এভাবে। সো আসো, আমাদের প্রশ্নের চাওয়া হয়েছে এই I2 কারেন্টের মান, I1 কারেন্টের মান এবং I কারেন্টের মান নির্ণয় করে ফেলতে বলছে। সো এটা নির্ণয় করে ফেলি, চলো। এটা করার জন্য আমরা যেটা ইউজ করব সেটাকে বলে কারশফের সূত্র। সো কারশফের দুইটা সূত্র এখানে ইউজ করতে চাচ্ছি আমি। কারশফের দুইটাই সূত্র আছে তোমাদের বইয়ে ইলেকট্রিসিটির সার্কিট সলভিংয়ের ওপর। একটা হলো KCL, কারশফের কারেন্ট ল। কারেন্ট মানে এখনকার ল, কারেন্ট ল মানে ওইটা না, কারেন্ট মানে তড়িৎ প্রবাহের ল বা সূত্র। আর কারেন্ট মানে কারেন্ট অ্যাফেয়ার মনে করো না, ঠিক আছে। আর কারেন্ট কি মুভি চলতেছে, স্পাইডারম্যান নাকি কি চলতেছে, মার্ভেলের কিছু? তোমরা কি কি মুভি দেখছো কারেন্টলি, এটা তো জানাও তো। তোমরা কি কেউ পুষ্পা দেখছো নাকি, কমেন্টে জানাও। আচ্ছা, আর নেটফ্লিক্সে কি দেখতেছো তোমরা সেটাও জানাও। দেখো, যেটা বলছিলাম, এই প্রশ্ন সলভ করার জন্য আমরা KCL ইউজ করব, কারশফের কারেন্টের সূত্র, কারেন্ট ল। আর KVL ইউজ করব, যেটাকে বলে কারশফ ভোল্টেজ ল। এবং সেগুলো কিভাবে ব্যবহার করে যারা বুঝো না তারা আজকে এখন বুঝে যাবা। এখন দেখো, এই প্রবলেমটা সলভ করার জন্য প্রথমে যদি আমি KCL অ্যাপ্লাই করি এই বিন্দুতে, তাহলে কিভাবে ব্যবহার করতে হয় সেটা আগে জানো। KCL মানে হইলো কারশফ কারেন্ট ল। এটা ব্যবহার করার জন্য তোমার যেটা করতে হবে সেটা হলো জংশন বিন্দুতে তড়িৎ প্রবাহের সামেশন বা যোগফল ইজিক্যাল টু 0 হবে, রসগোল্লা হবে, সেটা লিখতে হবে, আর কিছু না। তো কি বললাম, জংশন বিন্দু। জংশন বিন্দু মানে অনেকগুলা তার যেখানে এসে মিলিত হয়। অনেকগুলা বলতে কি বুঝাইতেছেন ভাই? দুইটা তার হইলেও চলবে, দুইয়ের বেশি 2000 হইলেও চলবে। এখানে দেখো, একটা তার এই বিন্দুতে এসে মিলিত হয়েছে, আরেকটা তার মিলিত হয়েছে, আরও একটা তার মিলিত হয়েছে, 3টা তার একটা বিন্দুতে মিলিত হয়েছে। আর ট্রেনের জংশন কাকে বলে? অনেকগুলো ট্রেন একটা জায়গায় যখন মিলিত হয় তখন ওটাকে ট্রেনের জংশন বলে। আমি নিউ জলপাইগুড়ি ইন্ডিয়াতে একটা জংশনে দেখেছিলাম। ওখানে ঘুম থেকে উঠে দেখি ওই জংশনে ট্রেন অনেকক্ষণ থেমে আছে। তারপর আমি মানুষজনকে জিজ্ঞেস করলাম, ঘটনা কি, ট্রেন এখানে এতক্ষণ থেমে আছে কেন? তখন ওরা বলতেছে এখান থেকে অনেকগুলো ট্রেন ট্র্যাক চেঞ্জ করবে, একটা যাবে মুম্বাই, একটা যাবে কলকাতা, একটা যাবে মানে বিভিন্ন জায়গায় ছড়িয়ে যাবে। সো তখন বললো যে এটা হলো নিউ জলপাইগুড়ি জাংশন। তখন শব্দটা শুনেছিলাম আমি যে জংশন ব্যাপারটা কি। জংশন মানে হলো অনেকগুলা কারেন্টের ফ্লো হচ্ছে, অনেক দূর দূরান্তে বিভিন্ন জায়গায় কারেন্ট যাবে, একটা কারেন্ট এইদিকে যাবে, একটা কারেন্ট এইদিকে যাবে, এইদিকে যাবে, নিচে আসবে, উপরে আসবে, এরকম একটা পয়েন্টকে নোড বা জংশন পয়েন্ট বলে ইলেকট্রিসিটির ভাষায়। যারা ইলেকট্রিসিটি নিয়ে ইঞ্জিনিয়ারিং পড়বা তখন এই ধরনের ভাষা বুঝতে পারবা। কারশফ বলে, কারশফ বিজ্ঞানীর নাম, সেই বেটায় বলে যে এই জংশন বিন্দুতে তড়িৎ প্রবাহের সামেশন হবে 0, কিন্তু সামেশন বা যোগ করার সময় তোমার চিহ্ন ঠিকঠাক মতো বসাতে হবে। এখন চিহ্ন ঠিকঠাক মতো বসাতে হবে কথাটার মানে কি? যারা এই বিন্দুর দিকে আসবে তাদেরকে একটা চিহ্ন ধরে নিবা, যারা এই বিন্দুকে ছেড়ে ছ্যাক দিয়ে বিতাড়িত করে চলে যাবে তাদেরকে আরেকটা চিহ্ন দিবা, মাইনাস বা প্লাস। এভাবে করে যোগ করতে হবে। অর্থাৎ যোগ করার সময় যে কারেন্ট এই বিন্দুর দিকে আসতেছে সেটাকে একটা চিহ্ন দিবা, আর যারা চলে যাচ্ছে সেটাকে অন্য চিহ্ন দিবা। যারা আসতেছে আমি ওগুলাকে জেনারেলি, যারা আমাদের কাছে আসে, যারা ক্লাস জয়েন করে, কমেন্ট করে, শেয়ার করে, আমাদের ভালোবাসে, তাদেরকে আমরা কি করব, মাইনাস করব নাকি? তাদের আমরা যোগ করব, ঠিক আছে। সো যারা এই বিন্দুর দিকে আসতেছে তাদের আমি জেনারেলি প্লাস ধরি। সো এই বিন্দুর দিকে আসতেছে I1, এবং এই বিন্দুর দিকে দেখো এইখান দিয়ে ঘুরে এই বরাবর এই বিন্দুর দিকে আসতেছে কে, I2। আবার দেখো এখান দিয়ে ঢুকছে, তারপর এখান দিয়ে এখানে আসতেছে, দ্যাট ইজ I2। এরা দুইজন আসতেছে, আর এটার দিকে তাকিয়ে দেখো, এটা এইদিকে যাচ্ছে, তার মানে কি এইদিকে যাওয়ার মানে হলো
এ বিন্দু ছেড়ে চলে যাচ্ছে, এ বিন্দুকে ধোঁকা দিয়ে ছ্যাক দিয়ে তার সাথে সম্পর্ক ছিন্ন করে চলে যাচ্ছে। এখন এ বিন্দু থেকে যে চলে যাচ্ছে এই আই, এটাকে আমরা করে দেব বাই বাই, মানে মাইনাস করে দেব। এরপর এই বিন্দুর জন্য যদি আমরা কেসিএল কারশফের কারেন্ট ল লিখি তাহলে সেটা কীরকম হবে, দুইজন আসতেছে, দুটাকে যোগ করবো, একজন যাচ্ছে কে ওটাকে বিয়োগ করব, সমান সমান 0 লিখবো। এই যে দেখো কারশফের কারেন্ট ল এই বিন্দুতে প্রয়োগ করে পাই I2 প্লাস I1 মাইনাস I ইজ ইকাল টু রসগোল্লা। কী করলাম, এইটা I1 আসতেছে, I2 এটাও আসতেছে, তাই দুটাকে করলাম যোগ, এই দুটাকে যোগ, আর এখান থেকে কারেন্ট বের হয়ে যাচ্ছে এইদিকে, এটা হলো আই, এটাকে করলাম বিয়োগ কারণ বের হয়ে যাচ্ছে, এটা ইজ ইকাল টু রসগোল্লা, শূন্য বসাও, ব্যাস হয়ে গেল। কারশফের কারেন্টের সূত্র বা কারেন্ট ল এভাবে ব্যবহার করতে হয়। তুমি যদি চাও এই বিন্দুর জন্য ব্যবহার করতে পারো, এই বিন্দুর থেকে বের হয়ে যাচ্ছে এটা I1 এবং I2 বের হয়ে যাচ্ছে, কিন্তু এই লোক মানে আই ঘুরে এদিকে আসতেছে, তার মানে এখানে I2 I1 হবে মাইনাস আর এটা হবে প্লাস, ইজ ইকাল টু 0। তাহলে এইখানে যদি আমি একটা বি বিন্দু বলি, এই বিন্দুর জন্য তুমি কেসিএল বা কারশফের কারেন্টের সূত্র বা তড়িৎ প্রবাহ সংক্রান্ত সূত্রটা ব্যবহার করতে পারবা, যে কোনো নোডে ব্যবহার করতে পারবা তুমি, এটা কোনো কঠিন কাজ নাহি হ্যাঁ। সো আমরা এখন যেটা করব সেটা হলো কারশফের কারেন্ট ল বোঝার পরে কারশফের ভোল্টেজ ল ব্যবহার করব। কারশফের ভোল্টেজ ল বা কেভিএল কি বলে, কেভিএল বলে যে একটা বর্তনীর মধ্যে তুমি এটাকে ব্যবহার করতে পারবা, কিন্তু বর্তনীটা খোলা হইলে চলবে না, বদ্ধ হইতে হবে, মানে চুরির মতো হইতে হবে। চুরির মতো বলতে আমি বোঝাইতে চাচ্ছি যেটা পরা যায় এক পাশ থেকে আরেক পাশে লুপ তৈরি করে আছে, এরকম আটকানো আছে, যদি এরকম আটকানো না থাকে, খোলা থাকে, সেটাকে বদ্ধ বর্তনী বলা যাবে না। সো প্রথম গুরুত্বপূর্ণ অবজেক্টিভের উত্তর তোমরা লিখে রাখো, কারশফের সূত্র বদ্ধ বর্তনীতে অ্যাপ্লাই করা যায়। কারশফের দ্বিতীয় সূত্র সবসময় বদ্ধ বর্তনীতে ব্যবহার করা যায়, দ্বিতীয় সূত্র এটা, বা দ্বিতীয় সূত্র না বলে এটাকে জেনারেলি বলা হয় কেভিএল বা কারশফের ভোল্টেজ ল, ঠিক আছে। ভোল্টেজ বা বিভব সংক্রান্ত যে সূত্রটা আছে সেটা সবসময় বদ্ধ বর্তনীতে ব্যবহার করা হয়। এখন বদ্ধ বর্তনী মানেটা কি, এখানে তিনটা বদ্ধ বর্তনী আছে, তিনটা কেমনে আছে বুঝিয়ে বলি। একটা হইলো এই যে এটা, এইখান থেকে আমি শুরু করলাম, এই বিন্দু থেকে দেখো, এই বিন্দু থেকে এখানে গেলাম, তারপর উপরে আসলাম, তারপরে এইখানে আসলাম, তারপর আবার এই বিন্দুতে ফিরে গেলাম, এটা হলো একটা বদ্ধ বর্তনী। যদি এমন হইতো যে এখানে গেলাম, তারপরে এখানে গেলাম, তারপর এখানে গেলাম, আর এখানে তার নাই, এই তারটুকু ফেলে দিছি, এটুকু নাই, তখন কি হইতো, এটা বদ্ধ বর্তনী হইতো না, এটা ওপেন সার্কিট বা উন্মুক্ত বর্তনী হইতো। তখন ওই সার্কিটের মধ্যে কারশফের সূত্র প্রয়োগ করা যাইত না, যেটা ভোল্টেজ সংক্রান্ত সূত্র কেভিএল, ওটা প্রয়োগ করা যাইত না। সো এখন তাইলে একটা বর্তনী একটা চুরির মতো লুপ পেয়ে গেছি, এটা হলো ফার্স্ট লুপ, যেটার মধ্যে কারশফের সূত্র ব্যবহার করা যাবে। দ্বিতীয় বর্তনী দেখাচ্ছি তোমাকে, এই বিন্দু থেকে চিন্তা করো, এই বিন্দু থেকে এইদিকে গেলাম, তারপরে এই দিকে গেলাম, এই বিন্দুতে আসলাম, তারপরে এই দিকে আসলাম, তারপর এইখানে আসলাম, এই যে একটা লুপ দেখতে পাচ্ছ, এটা হলো কারশফের সূত্র প্রয়োগ করা যাবে আরেকটা বদ্ধ বর্তনী। তিনটা আছে বলছি তো, আরেকটা কই, এটা দুইটাই তো দেখা যাচ্ছে, আরেকটা কই, তোমরা একটু একটু মাথা খাটাও, মাথার স্ক্রুটাকে একটু টাইট বা ঢিলা দিয়ে দেখো। 3 নম্বরটা হলো সবচেয়ে বড়টা, যেটার মধ্যে এই দুইটা আছে, মানে এইখান থেকে চিন্তা করো, এখান থেকে এই 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 পর্যন্ত টোটাল পুরোটা হলো সবচেয়ে বড় বর্তনীটা, সেটাই হলো আসলে তৃতীয় চুরি বা তৃতীয় লুপ। সেখানে 3টা লুপ আছে, 3টা বদ্ধ বর্তনী আছে, 3টার মধ্যেই কারশফের ভোল্টেজ ল ব্যবহার করা যাবে। কিন্তু ব্যবহার তো তখন করবো যখন আমরা জানবো যে কেমনে ব্যবহার করে, তাই না? সো কোথায় ব্যবহার করা যাবে সেটা বুঝলাম, কিন্তু কেমনে ব্যবহার করে, কারশফের দ্বিতীয় সূত্র বা ভোল্টেজ ল কিভাবে কাজ করে, সেটার উত্তর খুবই সহজ। তোমার করতে হবে কি, তড়িৎ প্রবাহ কোন দিকে আছে, ঘড়ির কাঁটার দিকে নাকি ঘড়ির কাঁটার বিপরীত দিকে, সেটা দেখতে হবে। তড়িৎ প্রবাহের সাথে আর কে মানে রোধকে গুণ করে ভোল্টেজগুলো বের করতে হবে। সো এই কাজটা করবা, যদি ঘড়ির কাঁটার দিকে তড়িৎগুলা দিয়ে তুমি ভোল্টেজ বের করো। ভোল্টেজ বের করার নিয়ম কি, ওহমের সূত্র, ভি ইজ ইকাল টু আই আর। সো আই আর দিয়ে তুমি যেটা করবা সেটা হলো
আই আর গুণ করে সরাসরি যোগ করবা একটার পর একটা আই আর। কিন্তু যোগ করার সময় খেয়াল রাখবা যদি কারেন্টটা ঘড়ি কাঁটার দিকে হয় সেই ক্ষেত্রে তুমি সবসময় প্লাস ইউজ করবা, আর ঘড়ি কাঁটার বিপরীতে যদি হয় সেটা চিহ্নটা ভিন্ন ইউজ করবা, মানে মাইনাস ইউজ করবা। এই সব ভোল্টেজের যোগফল হবে, ভোল্টেজগুলো আকাশ থেকে আসতেছে না, তো ভোল্টেজগুলো আসতেছে আমাদের যে কোষ আছে সেখান থেকে, বা ব্যাটারিগুলো আছে যে সেখান থেকে। সো সেটা ইজ ইকুয়াল টু হবে ভোল্টেজ প্রোভাইডেড বাই দ্য সোর্স বা ব্যাটারি। মানে তোমার এক পাশে সমীকরণে রাখতে হবে আই আর বা ভোল্টেজগুলো বর্তনীর, আরেক পাশে রাখতে হবে তড়িৎ প্রবাহ থেকে তৈরি হওয়া যে ভোল্টেজটা আমরা বাম পাশে রেখেছি সেইটা তৈরি করতেছে কে, তড়িৎ প্রবাহ ব্যাটারি থেকে আসছে, তার মানে কোষগুলোর যোগফল ডান পাশে থাকবে। তো ভোল্টেজ ল হলো একটা সমীকরণ যেটার বাম পাশে থাকবে আই আর আই আর আই আর এগুলা, আর ডানে থাকবে ই এর মানগুলা, E1 E2 E3 এগুলার যোগফল। এখন চিহ্নের প্রথা খুবই সিম্পল, ঘড়ির কাঁটার দিকে যদি আই আর হয় বা ঘড়ির কাঁটার দিকে কোষটা তড়িৎ প্রবাহ চালায় তখন তোমরা প্লাস ইউজ করবা, ঘড়ির কাঁটার বিপরীতে হলে মাইনাস ইউজ করবা। সো তোমরা এক পাশে লেখো সামেশন অফ আই আর, আরেক পাশে লেখো সামেশন অফ ই বা ইলেকট্রোমোটিভ ফোর্স, তড়িচালক শক্তি। তড়িচালক শক্তি কিন্তু আমরা বলি তড়িচালক বল, কারণ হলো এটা প্রাচীন বিজ্ঞানীদের ভুল ছিল, তড়িচালক বল বলতো এটাকে তারা। সো কিন্তু এটা কিন্তু শক্তি। তো তড়িচালক শক্তি এক পাশে সামেশন দিয়ে লেখো, আরেক পাশে সামেশন অফ আই আর লেখো। এটাকে এখন এই দুইটা লুপে প্রয়োগ করে দেখবো, যা তোমাকে বললাম সেটা দুইটা লুপে প্রয়োগ করব। দেখো প্রথমত এই বরাবর যাচ্ছি, প্রথমে আই আর এটা এগুলা যোগ করব। প্রথমে এই যে I2 এই দিক দিয়ে যায়, প্রথমে পাইছি হলো 5 ওহম, তার মানে এই I2 5 ইন্টু I2 এটাকে প্রথমে লিখবো, এই যে 5 ইন্টু I2। এখন চিহ্ন কি বসাবো, সামনে চিহ্নটা কি বসাবো, চিহ্নটা হবে এই তড়িৎ প্রবাহটা কোন দিকে চলতেছে। দেখো এটা কিন্তু তুমি যদি এখানে ঘড়িটা ধরো, এখানে ঘড়ি ধরো, তাহলে দেখবা ঘড়ি এমনিই চলে, মানে এটা ঘড়ির কাঁটার দিকে প্রবাহ, তার মানে খুব সিম্পল এটা প্লাস, এই আই আর প্লাস। এরপরে আবার আসো এই দিক দিয়ে তড়িৎ প্রবাহ চলতে চলতে এখানে আসলো 10 ওহম, 10 ইন্টু I2, 10 ইন্টু I2। কিন্তু এটা চিহ্ন কি হবে, চিহ্ন কি হবে সেটার অ্যান্সার হলো তড়িৎ প্রবাহটা কোন দিকে আছে, এইটার মধ্যে দিয়ে যে তড়িৎ প্রবাহটা যাচ্ছে I2 সেটা কোন দিকে আছে, ঘড়ির কাঁটার দিকে আছে, তাই প্লাস। এবার আসো এইখানে এটার দিকে তাকাও 15, এটার মধ্যে দিয়ে যে কারেন্টটা যাচ্ছে সেটা হলো I1, এই বরাবর দেখানো আছে। সে I1টা এখন তুমি চিন্তা করে দেখো এই 15 ওহমের মধ্য দিয়ে কোন দিকে আমাদের চালাচ্ছে, তড়িৎ প্রবাহটা চালাচ্ছে। এখন তুমি চিন্তা করতে পারো যদি ভাই আমি I1টাকে এই লুপে চিন্তা করি তাহলে তো এটা ঘড়ির কাঁটার দিকে চালাচ্ছে, কিন্তু তুমি এই লুপের মধ্যে নাই। কারশফের সূত্র এট এ টাইম একটা চুরির মধ্যে বা একটা লুপের মধ্যে প্রয়োগ করা যাবে। আমি এইখান থেকে এই পর্যন্ত, তারপরে এই পর্যন্ত, এইখান থেকে এই বরাবর যে বাম পাশে যে বর্তনীটা আছে বদ্ধ বর্তনী, সেটার মধ্যে কারশফের সূত্র প্রয়োগ করতেছি। তাই এই সমীকরণটা লেখার সময় এইখানে যে কিছু আছে এটা ভুলে যাও, এটা নাই। এখন দেখো এটা উপরে যাওয়ার মানে কি, উপরে যাওয়ার মানে হলো এই বরাবর তড়িৎ প্রবাহ চলবে, মানে এই বরাবর গিয়ে তড়িৎ প্রবাহটা এমনি যাচ্ছে। এটাই হলো I1 এর পরিচিতি এই বর্তনীর জন্য। এই বর্তনীর ক্ষেত্রে এটা কি ঘড়ির কাঁটার বিপরীত দিক। আবার দেখো এখান থেকে এই বরাবর ঘুরলে কিন্তু ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরতেছে। সো ঘড়ি ধরলেই বুঝতে পারবা তুমি উল্টা দিকে ঘড়ি চলবে না, ঠিক আছে। সো এই কারেন্ট I1 এবং এই 15 ইন্টু I1 এটা হবে ঋণাত্মক বা মাইনাস, কারণ এই I1টা এই বর্তনীতে ঋণাত্মক দিকে, মানে ঘড়ির কাঁটার বিপরীত দিকে প্রবাহ চালাইতেছে, তাই ভোল্টেজটা নেগেটিভ। এখন এই তিনটা জিনিসই ছিল, এইটা এটা এটা, আর তো কিছু নাই। এখন যদি এখানে কোনো কোষ থাকতো সেই কোষটা বসতো ডানে, মানে এই সমীকরণের বাম পাশের সমান সমান হয়তো কোষের সামেশন, কিন্তু এই বর্তনীতে কোনো কোষই নাই। এই বদ্ধ বর্তনীটুকুতে এইটুকুর মধ্যে কোনো এর মান নাই। এর মান হইলে এখানে আছে এই যে 10 ভোল্টেজ, এই ডানেরটায় আছে। সো বামেরটায় যেহেতু নাই তাই রসগোল্লা বা শূন্য হবে তড়িৎচালক শক্তির মান। দ্বিতীয় বর্তনীতে চলে আসি, এখান দিয়ে দেখো এই 15 ইন্টু I1। এবার কিন্তু এই বর্তনীতে চিন্তা করবা, এখান দিয়ে যদি কারেন্ট যায় তার মানে হইলো এমনি ঘুরে এমনি আসতেছে,
জিনিসটা কিন্তু ঘড়ি কাটার দিকেই, আবার দেখো আমার হাতটা খেয়াল করো, ঘড়ি কাটার দিকেই করতেছে। তোমরা চাইলে ফোনের স্ক্রিনের মধ্যে বা ল্যাপটপের স্ক্রিনের মধ্যে একটা ঘড়ি ধরে দেখতে পারো। অনেকের ঘড়ি কাটা কোন দিকে ঘুরে, এটা নিয়ে সন্দেহ আছে, আমি জানি। এই বরাবর I1 × 15, এটা ঘড়ি কাটার দিকে, তাই আমরা 15 × I1। সাবধান, আগের বার এই জিনিসটাই লিখেছিলাম 15 × সরি, এখানে আমি কি এই I12-র মধ্যে আই থিঙ্ক কোনো একটা ঝামেলা আছে। হ্যাঁ, এইখানে এই যে এই জায়গাটায় এটা 2 হবে না, এটা তোমরা যারা লিখতেছো এটা 1 হবে। এটা হলো কি বলে, প্রিন্টিং মিস্টেক বা টাইপিং মিস্টেক। এটা হলো 1, I1 × 15, এটা 1 হবে, এটা 2 না। এই জিনিসটা আমি তোমাদের নোট পোস্ট করে দেব গ্রুপে, ওখানে তোমরা এটা 2 পাবা, তার মানে আমি এডিট করে দেব। যারা ভিডিও দেখতেছো আমার আবার মেসেজ করে বলবে, ভাইয়া আপনি ক্লাসে এটা দেখলাম, আরে লেখার সময় খেয়াল করে নাই হয়তো, বা টাইপ করার সময় মিস হয়ে গেছে। তো এটা 2 হবে না, এটা 1 হবে, ঠিক আছে? 1, ওই যে কি বলে আউট হইলে যেটা দেয় রেফারি, ওইটা হবে এটা, ঠিক আছে? এটা হলো 15, সাথে এটা গুণ হবে I1। এবার আসো, এই একই জিনিস 15 × I1, এটা কিন্তু ওই বর্তনীতে কিন্তু উল্টা দিকে, মানে ঘড়ি কাটার বিপরীতে কারেন্ট চালাইতেছিল, এদিক দিয়ে যায় ওদিক দিয়ে এভাবে বের হয়ে আসতেছিল। কিন্তু এই বর্তনীতে একই জিনিস কিন্তু ঘড়ি কাটার দিকে কারেন্ট ফ্লো করাচ্ছে, তার মানে I1 × 15, এটা দ্বিতীয় বর্তনীর এই সমীকরণে প্লাস হবে, যেটা দেখতে পাচ্ছ 15 × I1 প্লাস। আর এটার দিকে তাকাও, এখানে আছে কোষ, কোষের চিন্তা আগে করবা না। আবার রোধ কোথায় আছে? 20-এর সাথে কোন কারেন্ট আছে? এই কারেন্ট এইদিকে পাস করতেছে, I। এই কারেন্ট এইদিকে পাস করে এমনি ঘোরাচ্ছে, সেটা কি ঘড়ির কাঁটার দিকেই ঘোরাচ্ছে, তাই 20 × I প্লাস, এই যে লিখেছি, ইজিক্যাল টু কি হবে? এই দুইটা যোগফল হবে কোষের যোগফলের সমান। কোষ কোথায় আছে? কোষ কোথাও আছে, ওই যে এখানে দেখা যাচ্ছে একটা কোষ আছে 10 ভোল্টেজের, কিন্তু কোষের চিহ্ন হয় 10টা, প্লাস না মাইনাস। এই 10 হবে প্লাস না মাইনাস, সেটা দেখতে পারবা এইখান থেকে তড়িৎ বাইর হচ্ছে। কোষের বড় অংশটা মানে হলো উঁচা জায়গা, বিভব বেশি, আর ছোট অংশটা মানে হলো নিচা জায়গা। উঁচা জায়গা থেকে পানি কোন দিকে যায়? নিচা জায়গার দিকে যায়, মানে কারেন্ট এই দিক দিয়ে বের হয়ে এই দিক দিয়ে ঘুরে আবার এখানে ফেরত যাচ্ছে। এই কোষটা এই কার্যক্রম করতেছে। সো এই কোষটার এই দিক দিয়ে কারেন্ট বের হচ্ছে আর এই দিক দিয়ে কারেন্ট ঢুকতেছে। এই কাজটা করতে যায় এই কোষটা কোন দিকে কারেন্ট চালাচ্ছে? সেটা কি ঘড়ি কাঁটার দিকে না বিপরীতে? আমার হাতটা নড়াচ্ছি আমি, তোমরা চিন্তা করো, গেস করো, কমেন্টে জানাও ঘড়ির কাঁটার দিকে না বিপরীতে। এটা ঘড়ির কাঁটার দিকেই চালাচ্ছে, তার মানে এই 10 হবে পজিটিভ বা প্লাস, সমান সমান +10। যদি এখানে একটা এমন কোষ থাকতো যেটা উল্টা দিকে এই দিকে কারেন্ট চালাচ্ছে, তখন কিন্তু তুমি এটাকে প্লাস না দিয়ে ওটার সাথে, যদি এখানে একটা ধরো এখানে আরেকটা কোষ আছে, সেটা এই দিক দিয়ে কারেন্ট পাস করতেছে, এইভাবে ঘুরে এইভাবে রিসিভ হচ্ছে, এইভাবে কারেন্ট ঘুরতেছে। সো এই কোষের মান যদি 2 হয় তো এটাকে এইখানে -2 দিয়ে লিখতাম, মানে একাধিক কোষ থাকলেও কোনো সমস্যা নেই, কারশফের সূত্র খাটবে। সো আমরা এভাবে কারশফের সূত্র প্রয়োগ করতে পারি। ঘড়ি কাঁটার দিকে প্লাস, ঘড়ি কাঁটার বিপরীতে মাইনাস। বামে হইল IR গুলার যোগফল, ডানে হলো কোষগুলোর যোগফল। দ্যাটস দ্য থিং। এখন প্রশ্ন হইল I1, I2, I, এই তিনটার মান কেমনে বের করবা? এই যে একটা সমীকরণ পাইছো, তারপরে এই যে আরেকটা সমীকরণ পাইছো, এই যে আরেকটা সমীকরণ পাইছো, তিনটা সমীকরণ আছে, তিনটা অজানা রাশি আছে, I1, I2। এটাকে তোমাদের গণিত টিচারের কাছে নিয়ে যাবা, তাকে বলবা অপনয়ন, প্রতিস্থাপন, বর্জ্য গুণন এইগুলো শিখাই দিতে। সেখান থেকে তোমরা ওগুলো প্রয়োগ করে I1, I এবং I2-র মান বের করবা। আর আমার কাছে যদি আসো তাহলে আমি বলবো একটা সুন্দর ক্যালকুলেটর কিনবা, যেটা দিয়ে সরাসরি XYZ সলভ করা যায়, এবং ওটার মধ্যে এই মানগুলো দিবা, সরাসরি 30 থেকে 40 সেকেন্ডের মধ্যে উত্তর বের করে ফেলবা। দ্যাটস দ্য থিং। সো যারা প্রশ্নটা তুলতে পারো নাই তুলে নিও। আর এখানে এই জিনিসটা I1 হবে, I2 না, সবই I1 একটাও নাই, মানে I1 হবে, এই যে এইটা × 15। সো এটা একটু ঠিক করে নিও খাতায় তোমরা, এইখানে কিন্তু 1 হবে, আবারও বলতেছি এখানে 1 হবে, আমি ধরে রাখছি। সো তোমরা যারা বুঝতে পেরেছো তারা একটু কমেন্টে জানাও, ভাই ক্লিয়ার সব কিছু, আমি কমেন্ট চেক করতেছি তোমাদের। যারা বুঝতে পারো নাই তারাও জানায়ও কোথায় বুঝতে পারো নাই বা কোথায় সমস্যা হচ্ছে। কোনো সমস্যা নাই, লজ্জার কিছু নাই।
আব্দুল্লাহ বলতেছে ঘড়ির দিকে, রাইট আব্দুল্লাহ, ঠিক বলেছো। আব্দুল্লাহ দেখছো খুব সুন্দর করে, এমডি আব্দুল্লাহ শেখ খুবই অ্যাটেন্টিভ একটা স্টুডেন্ট, থ্যাংক ইউ। তুমি প্রত্যেকটা প্রশ্নের উত্তর দিয়েছো এবং চেষ্টা করেছো, চেষ্টা করতে পারাটা অনেক গুরুত্বপূর্ণ। আমাদের ইটালি থেকে আয়মানকে দেখা যাচ্ছে লাইভে। হ্যালো আয়মান, কেমন আছো? আমরা ফোনে চার্জ নাই, জেবু বলতেছে। জেবু তোমার চার্জ আছে তো, সেটা থাকলেই হবে। আচ্ছা, I2 বের হয়ে যাচ্ছে, বার হচ্ছে, বেরিয়ে যাচ্ছে না, এরকম কিছু একটা বলছো। I2 বেরিয়ে যাচ্ছে না মানে তুমি কি প্রশ্ন করেছো কোনো? I2 কই? I2 এই যে এটা, হ্যাঁ বেরিয়ে যাচ্ছে মানে কই বেরিয়ে যাবে? দেখো কিছু বেরিয়ে যাচ্ছে না, এইখানে ঘোরাফেরা করতেছে ওরা, ঠিক আছে। বেশি কেন হইলো ভাইয়া, কম হইতে পারতো। আচ্ছা আচ্ছা, এটা এটা আগের প্রশ্ন। তোমাদের অ্যান্সার কি মিলছে নাকি দেখো তো, সবাই তুলতে পারছো কি না? আব্দুল্লাহ বলেছে ক্লিয়ার ভাইয়া, বাকিরা কেউ কিছুই বলে নাই, বাকিরা সবাই। আচ্ছা, আমরা সামনের দিকে আরেকটা অঙ্ক করব এবং বেশি কঠিন কিছুই করব না, যেগুলো বোর্ডে আসে এবং খুব ইম্পর্টেন্ট। এই যে টপিকটা মাত্র পড়লা, এটা অত্যন্ত ইম্পর্টেন্ট টপিক, মানে এটার মতো ইম্পর্টেন্ট টপিক তুমি খুব কমই পাবা, কারণ এখান থেকে অনেক বেশি নাম্বারের প্রশ্ন আসে। সো আমরা এখন যেটা দেখব, এটাও খুবই খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। 9-10-এর বাচ্চারাও এটা এই ধরনের প্রশ্ন ফেস করে। এটা ঢাকা ভার্সিটিতে 13-14 সালে আসছে। সো খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। তো এই প্রশ্নটা প্রথমত তোমাদের জন্য পড়ে দিচ্ছি আমি। এখান থেকে দেখো, 100 ওয়াটের 220 ভোল্টের লিখিত একটা বাল্ব, মানে বাল্বের প্যাকেটে এই জিনিসটা লেখা ছিল এত ভোল্টেজ এত ওয়াটে চলবে। এটা প্রতিদিন এটা 10 ঘন্টা করে চলে, 10 ঘন্টা করে এই বাল্বটা জ্বালানো হচ্ছে। আর এক ইউনিটের দাম 3 টাকা হলে তোমাকে জিজ্ঞেস করা হচ্ছে জুলাই মাসে বিল কত হবে। জুলাই মাসের শেষে জুলাই মাসের জন্য বিল দিতে হবে। এখন তোমার আব্বু আম্মু বা তুমি বিলটা দিবা, তো তোমার জানতে হবে যে বিলের দোকানদার কি তোমার কাছ থেকে ষড়যন্ত্র করে উল্টাপাল্টা কথা বলে বেশি বিল নিচ্ছে। সেটা জানতে গেলে তোমার শিখতে হবে আমাদের বৈদ্যুতিক মিটারের মধ্যে যে ইউনিট আকারে বা কিলো ওয়াট আওয়ারে শক্তির একক একটা কিলো ওয়াট আওয়ার, বা এটাকে বোর্ড অফ ট্রেড ইউনিট বা বিওটি ইউনিট বলে। সেই ইউনিটে কিভাবে সব কিছু মেজার করতে হয় সেটা তোমার শিখতে হবে। মানে এই অঙ্কটার সমাধান তোমার জানতে হবে, তাহলে তুমি বুঝতে পারবা যে তোমার কাছ থেকে চুরি বাটপারি করে বেশি টাকা নিয়ে নিচ্ছে কিনা কেউ, সেটা তুমি ধরতে পারবা। এটা ধরার জন্য আমরা প্রথমত বিল নির্ণয় করতে চাচ্ছি। বিল নির্ণয় করা খুবই সহজ একটা কাজ। যদি তুমি সাধারণ নিয়মে কিলো ওয়াট আওয়ারে কনভার্ট করে করে অনেক কষ্ট করে অঙ্কটা করতে যাও, সেক্ষেত্রে ধরেই রাখতে পারো যে তোমার ভুল হবে। এবং ছোটোবেলায় আমি যখন 9-এ পড়তাম তখন এভাবে টিচার দেখাইতো যে প্রথম পাওয়ার বের করতো ওয়াটে, ওটাকে কিলো ওয়াটে নিত, তারপরে বলতো ঘন্টায় নিয়ে আসো সময়কে, তারপরে ওটার সাথে গুণ করো, কিলো ওয়াট আওয়ার বানাও, তারপর আরও কী জানি করো। এভাবে করতে করতে অঙ্ক হয়ে যেত ভুল, ঠিক আছে। পরে আমি চিন্তা করলাম যে না, এভাবে করে তো বুয়েটে চান্স পাওয়া যাবে না। এখন যেহেতু বুয়েটে চান্স পাইতে হবে, তো এক লাইনে এই প্রবলেমটা ক্র্যাক করতে হবে। এক লাইনের বেশি কিছুই লিখবো না, আসলে খাতায় কিছু লিখবই না, সরাসরি আমি ক্যালকুলেটারের মধ্যে কিছু বসাই দেবো এবং অ্যান্সার বের হয়ে আসবে। এমন ম্যাজিক আমার শিখতে হবে। সো শিখে ফেলছি সেই ম্যাজিক, যেটা তোমাদের এখন আমি শেখাতে যাচ্ছি। সহজ উপায় হলো, আমি বিওটি ইউনিট বা বোর্ড অফ ট্রেড ইউনিট বা শুধু ইউনিট ক্যালকুলেট করতে গেলে কিলোওয়াট আওয়ারে আমার রেজাল্টটা আনতে হবে। সেটা আনার সবচেয়ে সহজ টেকনিক হলো জুলে অ্যান্সার বের করো, সেটাকে জুলে শক্তির মান বের করো, সেটাকে তুমি সরাসরি 36 লাখ, 36 তার পাশে 1 2 3 4 5 5টা শূন্য বসিয়া ভাগ করে দাও, তাইলে ওটা ইউনিটে কনভার্ট হয়ে যাবে। মানে 9-10-এর সহজ জুলে আসা শক্তির মান, 9-10-এর যে নর্মাল যত অঙ্ক করতো সব কিছুতে শক্তি জুলে আসতো, সেই জিনিসটা আমি ইন্টারে প্রয়োগ করব আর শুধু 36 লাখ দিয়ে ভাগ করে দেবো, তাইলে ওটা ইউনিট হয়ে যাবে। সো জুলে অঙ্ক করো, সহজ হবে। অন্য কিছুতে যায় মাথা খারাপ করে লাভ নাই, খুব সিম্পলভাবে জুলে অ্যান্সার আনো শক্তির মান। শক্তি তো অনেকভাবে বের করতে পারো, কাজ ক্ষমতা শক্তি চ্যাপ্টারই একটা আছে, তোমরা শক্তি বের করতে পারবো না, তোমাদের শক্তি বের করার উপরে অনেক শক্তি আছে। সো তোমরা জুলে শক্তির মান সহজে বের করতে পারবা, সেটাকে ইউনিটে কনভার্ট করা। আর তো বাচ্চা কাকে হ্যাঁ, তো তোমরা একদম বাচ্চাদের মতো বের করে ফেলতে পারবা, সেটা এখানে আমি দেখাচ্ছি।
তো প্রথমত এই অঙ্কটা ঢাকা ভার্সিটিতে আসছে, এটা একটু কনফিউজ করার জন্য তোমাদের প্রশ্নটা করা হয়েছে। এখানে 100 ওয়াট আবার 220 ভোল্ট লেখা রয়েছে। এখন তুমি অনেক চিন্তা ভাবনা করে দেখবা শক্তি নির্ণয় করতে এত কিছুর দরকার নেই। শক্তি নির্ণয় করা যায় ভিআইটি মানে ভোল্টেজ, তড়িৎ প্রবাহ এবং সময় দ্বারা। শক্তি নির্ণয় করা যায় ভি স্কোয়ার ভাগ আর ইন্টু টি মানে ভোল্টেজ, রোধ এবং সময় দ্বারা। আবার শক্তি নির্ণয় করা যায়, তড়িৎ শক্তি নির্ণয় করা যায় আই স্কোয়ার আর টি দ্বারা মানে তড়িৎ প্রবাহ, আর মানে রোধ এবং টি মানে সময় দ্বারা। এখন আমাদের যে এই অঙ্কটা, এটার মধ্যে আই এর তো কোনো কিছুই নাই, রোধেরও কিছু নাই, তো ভোল্টেজ দিয়ে রাখছে খামাখা, কোনো দরকার নাই ভোল্টেজ দিয়ে কিছু করার বা কিছু বের করার। আসলে এই পাওয়ার পাওয়ার মানে প্রতি সেকেন্ডে শক্তি খরচ হচ্ছে কত করে, কত জুল করে। তুমি যদি বের করে ফেলো যে আমার 10 ঘন্টা করে যদি জুলাই মাসে পুরো মাস জুড়ে জ্বালিয়ে রাখা হয় লাইটটা, তাহলে প্রতি সেকেন্ডে জানো, 1 সেকেন্ডে জানো, তাহলে অত সময়ে কত কত জুল শক্তি ব্যয় হবে, সেটাই তো শক্তির মান। মানে পাওয়ার পি ইজ ইকাল টু ডাব্লিউ বাই টি। ওখান থেকে ডাব্লিউ বের করার জন্য আমার কিচ্ছু করতে হবে না, পিটি দিতে হবে। পিটি মানে মাইট দিতে হবে, ওটা না, ঠিক আছে, পি ইন্টু টি গুণ করতে হবে, তাইলে অঙ্ক শেষ। এটার মধ্যে খামাখা ভোল্টেজ দিয়া তোমাদের মাথার মধ্যে কনফিউজ করতেছে। ছাত্রছাত্রীরা চিন্তা করে পি ইজ ইকাল টু আই ভি, এখান থেকে আই বের করি, তারপরে পেঁচাই অঙ্কটারে খামাখা পেঁচানোর কোনো দরকার নেই। পি দেওয়া রয়েছে মানে পাওয়ার দেওয়া রয়েছে, পাওয়ারকে সময় দ্বারা গুণ করলেই তুমি বের করে ফেলতে পারবা। মানে বাল্ব জ্বালানোর অঙ্ক করতে শুধু পাওয়ার জানা থাকলেই হয়, আর কিছু জানা প্রয়োজন হয় না, ঠিক আছে। ইউ আর এ পাওয়ার ম্যান, ইউ আর এ পাওয়ার ওম্যান, যাই বলো। সো 100 ওয়াট এই জিনিসটাকে আমরা এখন জাস্ট কত সময় ধরে জ্বলছে সেই সেকেন্ডের মানটা দিয়ে গুণ করে দেব। সময়কে সেকেন্ডে নেওয়া খুব কঠিন কাজ না। দেখো তোমাকে বলা হয়েছে প্রতিদিন জ্বলছে হলো 10 ঘন্টা করে। আর জুলাই মাস যদি তোমরা হাতে জানো কেমনে বের করো, জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে জুন, জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে জুন জুলাই হলো এখানে আসছে, তার মানে কি জুলাই হলো 31 দিনের একটা মাস। তার মানে জুলাই মাসে বলছে তোমার করতে হবে কি দিয়ে গুণ, 30 দিয়ে না, 31 দিয়ে। 10 ঘন্টা করে জ্বলেছে, তাই 10 ইন্টু জুলাই মাস মানে 31। এখন এই এত ঘন্টা, এই ঘন্টাকে সেকেন্ডে নিবা কেমনে, 60 ইন্টু 60 মানে 3600 দিয়ে গুণ করে দাও, তাহলে সময় বের হয়ে গেল। এটা হলো টাইম। এই 10 31 ইন্টু 10 ইন্টু 31 ইন্টু 3600, এটা হলো সময়ের মানটা, টি এর মানটা। আর এটা হলো পি এর মানটা, পাওয়ারের মানটা। পি ইন্টু টি করলেই তুমি পেয়ে যাবা। অথবা ক্লাস 5-এর ওই কি করবা, 1 সেকেন্ডে এত জুল শক্তি ব্যয় হয়, 10 ইন্টু 31 ইন্টু 3600 সেকেন্ডে কত শক্তি ব্যয় হয়, অ্যান্সার হলো 100 ইন্টু 10 ইন্টু 31 ইন্টু 3600। এটা করলেই তুমি পেয়ে গেলা জুলে শক্তির মান। শক্তির মান পাইলে এরপরে কি বলছি, নিনজা টেকনিকে ইউনিট বানিয়ে ফেলো। ইউনিট বানানোর জন্য শুধু 36 লাখ দিয়ে জুলকে ভাগ করে দাও। যে কোনো, তোমাকে যদি বলা হয় 2 জুল শক্তির একটা চকলেট খাইতেছো তুমি, ঠিক আছে, এই 2 জুল শক্তি কত কত কিলো ওয়াট আওয়ার বা কত ইউনিট বিদ্যুৎ উৎপন্ন করতে পারে। সো তুমি ওই 2কে ভাগ করে দিবা 36 লাখ দিয়ে। তোমাকে যদি বলে তুমি 4 জুল শক্তির একটা খাসির লেগ পিস খাচ্ছ, ঠিক আছে, অথবা তুমি একটা কি বলা যেতে পারে, তুমি একটা 10 জুল শক্তির একটা বার্গার খাচ্ছ, ওইটার মধ্যে কত ইউনিট কারেন্ট ছিল সেটা বের করতে বলতেছে, তড়িৎ শক্তি ছিল। তো তুমি কি করবা, 36 লাখ দিয়ে ভাগ করে দিবা, তাহলে পাওয়া যাবা। সো আমরা জেনে গেছি শক্তি লাগতো এতখানি, এটাকে 36 লাখ দিয়ে ভাগ করলে ইউনিট চলে আসতেছে, কত ইউনিট খরচ হবে সেটা বের হয়ে আসতেছে 31 দিন পরে। এটা কিন্তু প্রশ্ন না, প্রশ্ন হলো কত বিল উঠবে। 1 ইউনিটের দাম 3 টাকা, তাহলে এত ইউনিটের দাম কিতনা হয়, কত। জাস্ট এটাকে 3 দিয়ে গুণ করে দাও, ব্যাস হয়ে গেল কাজ। এই 3 দিয়ে গুণ করে দিছ, পুরো অঙ্কটার রেজাল্ট দেখো 93 টাকা আসছে, কমই আসছে। 31 দিন 10 ঘন্টা করে প্রতি রাতে চলছে লাইটটা, এই লাইট জ্বলে এত টাকা বিল করে ফেলছে আমার, ঠিক আছে, 93 টাকা। সো এই অঙ্কটা এইভাবে করে ঢাকা ভার্সিটি 13-14 সালে আসছে। অত্যন্ত সহজ একটা গাণিতিক সমস্যা, বাচ্চারাও করতে পারে, ঠিক আছে, বাট এক লাইনে করতে হবে। আমার ছাত্রছাত্রীরা খুবই স্মার্ট, বাংলাদেশে সবাই আমার ক্লাস করে না, যারা হাই কোয়ালিটির ছাত্রছাত্রীরা যেগুলা
যারা বুয়েট কুয়েট রুয়েট সাজ বুটেক সব জায়গায় চান্স পায় তারা শুধু আমার ক্লাস করে, বিকজ আমি সস্তা বা সাধারণ কোনো অঙ্ক দেখাই না যেগুলো শুধু ভিউ বাড়ানোর জন্য দেখানো হয়। সো এটা ঢাকা ভার্সিটি 13-14 সালে আসছে এবং তুমি করবাও এক লাইনে, 1 মিনিটের বেশি সময় নিবা না, যাই চিন্তা করো সব কিছু দ্রুত করবা, কারণ আমি তোমাকে অনেক আস্তে আস্তে পড়াচ্ছি। এটার কারণই হলো তুমি যেন ভালো করে বুঝো, নেক্সট টাইম যখন তুমি করবা তখন তোমার দায়িত্ব হবে অনেক জোরে জোরে করা, ঠিক আছে? সো নেক্সট এবং আজকের লাস্ট ম্যাথে চলে যাচ্ছি। তোমরা যারা বুঝতে পারো নাই তারা কমেন্ট করে জানাও এই অঙ্কটা নিয়ে কারো সমস্যা আছে কিনা, তাহলে আমরা শেষ অঙ্কটায় চলে যেতে পারি আজকে। তোমাদের কমেন্ট রিড করতেছি, যার যা প্রশ্ন আছে করে ফেলো তাড়াতাড়ি, করিও না দেরি, লিখে ফেলো নিজের প্রশ্ন তাড়াতাড়ি। আর যদি সবাই বুঝে থাকো তাহলে ডান অথবা ক্লিয়ার লেখো, ঠিক আছে? বুঝেছি স্যার, তাহসান তামিম বলেছে। তাহসান তোমার ছবিটা খুব সুন্দর হয়েছে। তাহসান এটা কি পড়েছ? খুব সুন্দর একটা ছবি তুলেছে তাহসান। তোমার পিছনে কি যে এইটা আজ বাড়ি দিয়ে একটা শব্দ হবে, জিঙ্গল বেল, হ্যাঁ? তাহসান খুবই সুন্দর একটা ছবি তুলেছ, ভালো দেখা যাচ্ছে তোমাকে। সুন্দর স্মার্ট দেখা গেলেই হবে না, শুধু তোমার মস্তিষ্কটাও স্মার্ট হতে হবে। সোজা অঙ্ক কঠিনভাবে অনেকক্ষণ সময় লাগে যারা করবা তারা কিন্তু স্মার্ট মোটেও না। সো শুধু ছবি তুলে স্মার্ট হওয়া যাবে না, নিজের মস্তিষ্ক, নিজের আচরণ, নিজের ব্যবহার এবং সব কিছু দ্বারা মানুষকে ইমপ্রেস করার অ্যাবিলিটি তোমার থাকতে হবে, দেন তুমি আসল স্মার্ট মানুষ। নাহলে শুধু ছবি দিয়ে কিন্তু স্মার্টনেস বোঝা যাবে না। বাট আমাদের তাহসান অনেক সুন্দর ক্লাসে অ্যাটেন্ড করতেছে, কমেন্ট করতেছে, তো তাকে আমরা স্মার্ট বলতেই পারি, কারণ সে বোবা না, কথা বলতেছে সবার সাথে। হিমাদ্রি বলেছে ডান, ঠিক আছে হিমাদ্রি, একটা ডান। আর রাফিউল হাসান খালেদ ক্লিয়ার বলেছে, অল ক্লিয়ার অ্যান্টি ড্যান্ড্রফ শ্যাম্পু। আচ্ছা চলো আমরা এই প্রবলেমটা সলভ করি, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রবলেম। যারা অ্যাডমিশন টেস্টে আসলেই কোথাও ভালো জায়গায় চান্স পেতে চাও তাদের জন্য এই প্রবলেমটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এই প্রবলেমটা সলভ করা হয় সার্কিট সলভিংয়ের অত্যন্ত জনপ্রিয় একটা মেথড এবং অত্যন্ত সহজ একটা মেথড, সেটাকে বলা হয় পয়েন্ট মেথড। তারের মধ্যে যদি তুমি দেখো যে দুইটা পয়েন্টের মাঝে কোনো রোধই নাই, তখন ওই দুইটা পয়েন্টকে আলাদা আলাদা নাম দিয়ে কী লাভ, ঠিক আছে? এটা একদম সেই অনেক প্রাচীনকালের বাংলা সিনেমার মতো, মানে বলে না বাংলা সিনেমায় ডায়লগ দেয় না যে তুমি আর আমি দুই দেহ এক মন, ঠিক আছে? এইভাবে আর কি ব্যাপারটা। যদি মাঝখানে কোনো বাধা না থাকে তাহলে মনে করো খুবই রোমান্টিক ব্যাপার সেটা। এখন এই সার্কিটের ক্ষেত্রে পয়েন্ট মেথডটাই বলে যে দুইটা পয়েন্টের মধ্যে তারের যদি কোনো রোধ না থাকে তাহলে দুইটা পয়েন্টকে সাগর এবং নদী আলাদা নাম দেওয়ার দরকার নাই, ঠিক আছে? দুইটাকে পানি পানি নাম দিয়ে ফেলো আর পানি পানি গান সাইডে নাচা শুরু করে দাও। এখন যেটা বলতে চাচ্ছিলাম সেটা হলো এই সার্কিটটা আমরা সলভ করতে যাচ্ছি। এই সার্কিটটা আমার সামনে যে দেখতে পাচ্ছ খাতার মধ্যে একটু ড্র করে ফেলো। এখানে তড়িচালক শক্তির মান 10 ভোল্ট, এখানে কারেন্টের মান চাওয়া হয়েছে যে এখান দিয়ে কারেন্ট কত পাস করবে, আর এখানে এটা হলো 3 ওহম, এটাও 3 ওহম, এটাও 3 ওহম। তোমাকে বলা হয়েছে সলভ দিস সার্কিট অ্যান্ড ফাইন্ড ভ্যালু অফ আই, মানে সার্কিটটা সমাধান করিয়া আই বা তড়িৎ প্রবাহের মান নির্ণয় করেন, ঠিক আছে? এটা হলো প্রশ্ন বলা হয়েছে। সো আমরা এটা করতে যাচ্ছি, তোমরা আগে তুলে নাও। আমার চেহারা দেখলে তুলতে ইচ্ছা করবে না। আগে প্রশ্নটা তুলো, এটা তুলো, উত্তর পরে তুলো। উত্তর তো আমি বুঝাবই, উত্তর পরে তুলো। তুলে ফেলো সবাই। এই অঙ্কের থ্রুতে আমরা শিখবো হলো পয়েন্ট মেথড। সো তুলতে থাকো, তুলতে একটু টাইম লাগবে কারণ এখান থেকে একটা তার আসে এইভাবে গিয়ে আবার এখানে যুক্ত হবে, এইখান থেকে একটা তার যায় ওইখান থেকে এখানে আবার যুক্ত হবে। যারা আমাকে চিনো না, আমার নাম HRB রঞ্জন। আমি বুয়েট থেকে গ্র্যাজুয়েশন করেছি, বুয়েটে মাস্টার্স করছি, এডুকেশন টেকনোলজি নিয়ে গবেষণা করি। তারপর তোমাদের পদার্থবিজ্ঞান, গণিত, রসায়ন,
এই সমস্ত বিষয় নিয়ে মাঝে মাঝে তোমাদের সাথে গল্পগুজব করি। আমি কোনো ভালো টিচার না, তোমাদের সাথে যে জিনিসগুলো আমার ভালো লাগে ওটা শেয়ার করা পছন্দ করি, এটাই হলো আমার উদ্দেশ্য। এবং যে জিনিসগুলো মজা লাগে সেটা তোমাদের সাথেও কথাবার্তা বলি। এতে যদি তোমাদের কোনো উপকার হয় হবে, না হয় না হবে, এতে আমার কিছু আসে যায় না। ঠিক আছে? সো আই থিঙ্ক তোমরা প্রশ্নটা তুলে ফেলতে পেরেছো। এখন দেখো 3টা রোধ আছে, 3 3 3 মানের 3টা রোধ আছে। এটাকে সলভ করার জন্য প্রথমত দেখো এইটাকে আমি এ বিন্দু বলতেছি, এই বিন্দু এটাকে বি বিন্দু, এটাকে সি বিন্দু, এটাকে ডি বিন্দু লিখতে পারো, তবে পেন্সিল দিয়ে, কারণ ওই বিন্দুগুলা লেখার দরকার নাই। আমি কি বললাম? এ বি সি ডি। এবার দেখো এ আর বি এর মাঝখানে কিন্তু একটা রোধ আছে, তার মানে এটা যদি সাগর আর নদী হয় এটাকে সাগর আর নদী বলা যাবে, আলাদা আলাদা আছে। ঠিক আছে? মানে এটা হলো সেই বাংলা সিনেমার ভিলেন, মাঝখানে একটা ভিলেন আছে, তাই সাগর আর নদী একজন আরেকজনের সাথে মিলতে পারতেছে না। ঠিক আছে? এটা সেই যুগের সিনেমা। এখন এটার দিকে তাকাও, এই যে বি বিন্দু আর এটা মনে করো সি বিন্দু, এই বি আর সি, এই সাগর আর নদী এর মাঝেও একটা রোধ আছে তোমার। এই যে রোধটা দেখতে পাচ্ছ, এটা হলো ভিলেন, এই সাগর আর নদীকে একজন আরেকজনের সাথে মিলতে দিচ্ছে না, দুঃখের কথা। কিন্তু এই বিন্দু আর এই বিন্দু আবার দেখো, এটা যদি সাগর বলি এটা নদী বলি, মাঝখানে একটা ভিলেন আছে। ঠিক আছে? সো বাংলা সিনেমায় খুব ভালো রকমের ভিলেন ছিল। বাংলাদেশে খুব কি বলে, তামিলদের যে ভিলেন থাকে খুব খুব ভালো অ্যাক্টিং বোঝে, বাংলা সিনেমায় কিন্তু অনেক ভালো ভিলেন ছিল। সো তুমি দীপজল বলো বা ভিলেনের রূপে সুপারস্টারও ছিল, হুমায়ুন ফরিদি স্যার বলো, তারাও কিন্তু ছিল। সো তাদের সম্পর্কে, তাদের কথা, তাদের সাক্ষাৎকার শুনো, দেখো, অনেক কিছু শিখতে পারবা। সো ভিলেন কিন্তু খারাপ কিছু না, ভিলেনের অভিনয় যারা করে তারাও কিন্তু অনেক বড় সুপারস্টার হতে পারে। সো দেখো সাগর আর নদী এদের মাঝখানে একটা ভিলেন, তার মানে এদেরকে আলাদা আলাদা বিন্দু ধরতে হবে। আমি কি বলেছি? পয়েন্ট মেথড বলে দুইটা পয়েন্টের মাঝে যদি রোধ না থাকে তাহলে দুইটাকে আলাদা আলাদা সাগর নদী বলার দরকার নেই, সবগুলোর পানি পানি বলে দাও। ঠিক আছে? মানে মাঝখানে ভিলেন না থাকতে দুইটাকে এক বলা যাবে। এখন সেগুলোর উদাহরণ দেখো, এটাকে যদি আমি বলি এ বিন্দু, এটাকে বলি বি বিন্দু, এটাকে সি বিন্দু, তাহলে সি আর এ এর দিকে তাকাও, এই সাগর আর এই নদীর দিকে তাকাও, এই সাগর আর এই নদী দুইটার মাঝখানে এইখান দিয়ে একটা টানেল আছে, তার মানে এই সাগর এই নদীর সাথে মিলে গেছে। দেখো আবার বলতেছি, এই সাগর এইখানে থাকা নদীর সাথে এই বরাবর একটা লাইন দিয়ে মিলে গেছে, তাই সাগর আর নদী এক হয়ে গেছে। তাই দুইটাকে আমরা আর সাগর আর নদী বলবো না, দুইটা একই বিন্দু হয়ে গেছে। তাই এটাকে আমি যে বিন্দু নাম দিয়েছি এ বিন্দু, এটাকে নাম দিয়েছি এ বিন্দু। সো এটাকে এ আর এটাকে সি বিন্দু বলার কোনো দরকার নাই, এ আর সি একই বিন্দু। এটাকে পয়েন্ট মেথড বলে। সার্কিট সলভ করার জন্য আমি এটাকে ব্যবহার করতেছি। তাহলে এই বিন্দুটাকে এ দিয়েছি, এটাকে নাম দিয়েছি এ। তোমরা সবাই লিখে ফেলো। যদি এ বি সি দিয়ে থাকো তাহলে সি এর জায়গায় ব্র্যাকেটে এ লেখো, কারণ সি আর এ একই বিন্দু প্রকাশ করতেছে। এরপর দেখো আমি এখানে আসি, এখানে আসি, এই যে সাগর আর এই যে নদী, এই দুটার মাঝখানে একটা টানেল আছে, এই যে এরা একটা আরেকটার সাথে মিলে যাচ্ছে। মানে এই বিন্দুটা, এটাকে যদি নদী বলি, এটাকে যদি সাগর বলি, এই সাগর আর এই নদীর মাঝখানে কোনো বাধা নাই, কোনো ভিলেন নাই, তাইলে এই সাগর আর নদী একটা আরেকটার সাথে মিলে পানি পানি হয়ে যাবে। তার মানে এই বিন্দুটাকে যদি আমি বি বিন্দু বলি, এটাকে ডি বিন্দু বলার দরকার নাই, এটাকে বি বিন্দু বলা যাবে, কারণ এর মাঝে কোনো রোধ নাই, একই বিন্দু। এখানে থাকা এই বি বিন্দু, এটা এখানে থাকা কোটি 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 বিন্দুকে একই বিন্দু বলা যাবে, কারণ এই দুইটা একটা একটার সাথে মিলে রয়েছে, এদের মাঝখানে কোনো রোধ নাই। সো এটা বি বিন্দু হইলে ওটাও বি বিন্দু। এতটুকুই বুঝার ছিল, আর কিছু না। এখন এই সার্কিট সলভ করে ফেলা যাবে। এখন তুমি কি করবা? যতগুলো বিন্দু আছে এক সিরিয়ালে আছে, উপরে নিচে তো নাই, এক সিরিয়ালে বিন্দুগুলো লেখো। এখানে বিন্দু আছে মাত্র দুইটা, একটা হলো এ বিন্দু যেটা এই বরাবর সব একই এ বিন্দু, আর একটা হলো বি বিন্দু যেটা এই বরাবর সবই বি বিন্দু। তো তুমি এইখান থেকে এইখানে আসতেছ, প্রথমে পাইছো এ কে, তাই এ একটা বিন্দু লেখো বা এ একটা লাইন টানো ওইভাবে, আর বি আরেকটা বিন্দু বা একটা পয়েন্ট এখানে
ড্র করতে পারো। একটা লাইন দিয়েছি আমি, একটা পয়েন্ট দিলে আমার পাওয়ার পয়েন্টটা আঁকতে একটু সময় লাগতো, এই কারণে আমি একটা লাইন দিয়েছি। সো এই বি বিন্দুকে একটা লাইন দিয়ে লিখেছি, এ বিন্দুকে একটা লাইন দিয়ে লিখেছি। এখন দেখো এ আর বি এর মাঝে একটা রোধ আছে 3 ওহম। তো এ আর বি এর মাঝে একটা রোধ আমি এখানে বসালাম, এই যে এটা হইলো সেই 3 ওহমের একটা রোধ, একটা গেল। এরপর দেখো বি আর এ এর মাঝে আবার একটা রোধ আছে 3 ওহম। তো আমি কি এটা বি, এটা এ, এটা বি লাইন। সো বি আর এ এর মাঝে আরেকটা এই যে 3 ওহমের একটা রোধ দিলাম। আবার দেখো এ আর বি এর মাঝে আরেকটা আছে, এটা দুইটা গেছে, তার 3 নম্বরটা হলো এটা, 3 নম্বরটা এইখানে বসাই দাও। এ আর বি এর মাঝে আছে, তো এ আর বি এর মাঝে বসাই দাও। আবার দেখো কি করলাম, প্রথমে এ বিন্দু আর বি বিন্দু, দুইটা বিন্দু দিলাম পরস্পর থেকে দূরে, কারণ এই দুইটা সাগর আর নদী না, এদের মাঝখানে ভিলেন ছিল। তো ভিলেনগুলোকে এখন আলাদা আলাদা নিয়ে আসতেছি। এ আর বি এর মাঝে রোধ আছে 3, তো এখানে একটা রোধ ড্র করো, এঁকে ফেলো। আবার বি আর এ এর মাঝে আরেকটা রোধ আছে 3, সেটাও এঁকে ফেলো, দুইটা আঁকলাম। 3 নম্বরটা দেখো এ আর বি এর মাঝে আছে একটা রোধ, 3 নম্বরটা এঁকে ফেলো, ব্যাস খেল খতম। এখন তাকিয়ে দেখো সার্কিটটা অনেক সহজ। দুইটা বিন্দুর মাঝখানে যতগুলো ভোল্টেজ থাকে সেই সবগুলো আসলে প্যারার মধ্যে আছে, মানে প্যারালালি আছে। খাতায় লিখে নাও দুটি বিন্দুর মাঝখানে, সিম্পলি লেখো দুইটি বিন্দু বা একই বিভব পার্থক্যের মধ্যে যুক্ত থাকা সকল রোধ সমান্তরালে বা আমাদের বাংলা কি বলে এটারে, সমান্তরালি তো বলে, প্যারালালি আছে, ইংরেজিতে প্যারালালি বলে। সো প্যারালাল কানেকশন মানে হলো এই যে দুইটা প্যারালাল লাইনের মাঝখানে যত রোধ আছে সেটাকে প্যারালাল কানেকশন বলে। আর সিরিজের সংজ্ঞাটাও লিখে নাও, যদি দুইটা রোধ বা দুই বা ততোধিক রোধের মধ্যে একই কারেন্ট যায়, একই পরিমাণ না কিন্তু একই কারেন্ট যাচ্ছে। একই পরিমাণ বলতে অনেকে বলে যে ভাইয়া একটা জায়গা দিয়ে 2 অ্যাম্পিয়ার কারেন্ট যাচ্ছে, আরেকটা জায়গা দিয়ে 2 অ্যাম্পিয়ার কারেন্ট যাচ্ছে, তাইলে কি দুইটা সিরিজে আছে? না, তা না, একই পরিমাণ না, একই কারেন্ট। যে 2 অ্যাম্পিয়ার এখান দিয়ে যাচ্ছে ওটা যদি ঘুরে এসে আবার এখান দিয়েও যায়, তখন এইখানে আর ওইখানে থাকা দুইটা, আমি যদি বলি এটার মধ্যে দিয়ে যে কারেন্টটা যাচ্ছে ওইটাও এই কারেন্টটাই, একই কারেন্টই এইটার মধ্যে দিয়ে যাচ্ছে, তাহলে এই দুইটা তখন সিরিজে থাকবে বা শ্রেণীতে থাকবে। সো শ্রেণী চিনার সহজ উপায়, যদি এখানে অন্য তার, এই তারগুলো থাকতো না, এই তারটাও থাকতো না, তখন এই 3টাই সিরিজে থাকতো, কারণ একই কারেন্ট এই 3টার মধ্যে দিয়ে ঢুকে এদিক দিয়ে বের হয়ে আসতো। কিন্তু এটা হতে পারছে না, কারণ এখানে কানেকশন করে দেওয়া হয়েছে এই দুইটা তারের কারণে, এইখানে থাকা একটা তার আর এইখানে থাকা তার, এটার জন্য হচ্ছে না এই কাজটা। এই 3টাই আসলে প্যারার মধ্যে আছে, মানে প্যারালালি আছে। প্যারালালির সংজ্ঞাটা আবার বলে দিচ্ছি, দুইটা কমন পয়েন্ট বা একই ভোল্টেজ ডিফারেন্স বা দুইটা প্যারালাল লাইনের মাঝখানে যে রোধগুলো থাকবে তারা আসলে সমান্তরালে আছে বা প্যারালাল কানেকশনে আছে। সো প্যারালালি থাকলে যোগ করার নিয়ম খুবই সহজ, 1/8 1/8 রোধ করে সমান সমান যা আসবে সেটাকে উল্টে দাও, তাহলে অ্যান্সার পাওয়া যাবে। সো এই 3টার তুল্য রোধ, 3টার পরিবর্তে যদি একটাকে বসানো হয়, একের ভেতর 3 মানে একটা দিয়ে 3টার কাজ করতে চাই, তাহলে 1/r, আর যে মানটা সেটা হলো এই 3টার তুল্য মান বা তুল্য রোধ বলতেছি, এটাকে ইংরেজিতে বলে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স। তোমরা যারা ইংলিশে বই পড়বা, ভালো ছাত্রছাত্রী হবা, ভার্সিটিতে পড়বা, তখন তো সব ইংরেজিতেই পড়তে হবে। সো তখন এই টার্মগুলো আসবে যেগুলো আমি বলে দিচ্ছি। তোমাদের এই গ্রুপের হৃদয় ভাইয়া বলে সবসময় জিনিসগুলো, আমি দেখি। সো 1/r = 1/3 1/3 1/3, এই 3টাকে যদি আমরা যোগ করি তাহলে আসবে কত? 3টা গরু 3 ইন্টু গরু, আর 3টা 1/3 3 ইন্টু 1/3, সেটার মান 1 হবে। সো এটাকে যদি উল্টে দাও তাহলে ওটার মানও একই হবে, 1/1 একই হবে। তার মানে এই সমীকরণটা সমাধান করে আর এর যে মান পাবা সেটা 1 আসবে। তার মানে এই 3টার পরিবর্তে 3টাকে মুছে দিয়ে 1 ওহমের একটা রোধ দিয়েই আমরা এই সার্কিটটাকে প্রকাশ করতে পারি। সেই সার্কিটটা হবে ইকুইভ্যালেন্ট সার্কিট বা তুল্য সার্কিট। সো আমরা তুল্য রোধ বের করে ফেললাম। তুল্য রোধ বের করার উদ্দেশ্য ছিল না, আমাদের উদ্দেশ্য ছিল এই বরাবর যে কারেন্ট যাচ্ছে সেটা বের করা। সো আয়ের মান কত হবে? আয়ের মান হবে ই বা ভোল্টেজ, বাইরের বর্তনীতে যতখানি ভোল্টেজ আছে সেটা যদি 10 হয়, সেটাকে আই আর মানে ওহমের সূত্র অ্যাপ্লাই করে লিখলে আই ইন্টু আর ই হবে ই এর মান। যদি কোনো অভ্যন্তরীণ রোধ না থাকে, এটার নিচে যদি কোনো রোধ দেওয়া থাকে, সেই ক্ষেত্রে সূত্রটা এইভাবে লিখলে হবে না, তখন তোমার অভ্যন্তরীণ রোধটা দিয়েও ভাগ করতে হবে। মানে এই ছোটো আর এর সাথে অভ্যন্তরীণ রোধ যদি 2 দেওয়া থাকতো বা 0.5 দেওয়া থাকতো,
সেটাকে যোগ করতে হইতো। অভ্যন্তরীণ রোধ এখানে নাই, তাই আমরা এখানে শুধু 1 দিয়ে ভাগ করে দিয়েছি। এই 10কে এইখানে থাকা রোধ দিয়ে ভাগ করে দাও, মানে 1 দিয়ে ভাগ করে দাও, তাহলে এইদিকে যে কারেন্টটা যাচ্ছে সেটা বের হয়ে গেছে 10 অ্যাম্পিয়ার। খুবই সহজ, প্রশ্নটা তুলে নাও, উত্তরটাও তুলে নাও সবাই। তোমাদের কারো কোনো প্রশ্ন থাকলে চলতড়িৎ নিয়ে করতে পারো। আমরা কিছু গাণিতিক সমস্যার মাধ্যমে খুব দ্রুত এই চ্যাপ্টারটার সম্পর্কে একটু জ্ঞান অর্জন করলাম। তোমরা যারা যারা ক্লাস করতেছো তাদের অনেক বেশি থ্যাংক ইউ, বিকজ একদম কনস্ট্যান্ট তোমাদের পাওয়া যাচ্ছে, তার মানে যারা ক্লাস করতেছো তাদের নিয়ত আছে যে ক্লাসটা করবা। সো দ্যাট ইজ অ্যামেজিং। জীবনে কোনো কিছু করতে চাইলে সেটাকে হোল্ড করে রাখার অ্যাবিলিটিটা থাকতে হয়। আমরা অনেকে অনেক কিছু করতে চাই, বাট ওটাকে শক্ত করে ধরে রাখাটা সেটা খুব কঠিন কাজ। তোমরা যারা এই ক্লাসটা করলা তাদের ধৈর্য এবং ধরে রাখার সামর্থ্য আছে। এটা তোমাকে লেগে থাকতে শেখাবে। জীবনে যে কোনো ডাইমেনশনে সফলতা অর্জনের একটা গোপন সূত্রই হলো লেগে থাকা, যেটা তোমরা তোমাদের অজান্তেই হয়তো জেনে ফেলেছ। সো ক্লাসের শেষে তোমাদেরকে ধন্যবাদ দেব, তোমরা অনেক স্পেশাল আমার সাথে ক্লাসে থাকার জন্য, এবং যা ভুল ত্রুটি করেছি সেগুলোকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার জন্য ধন্যবাদ। আর নিউ আসলাম, মুন্নি তুমি কেমন আছো? নতুন আসলাম, আচ্ছা। রিফাত খান, নিউ আসলাম, আচ্ছা ওকে। রিফাত তুমিও নতুন, মুন্নিও নতুন। যারা নতুন তাদের বলছি এই ক্লাসগুলো আপলোড হয়ে যাবে, ইউটিউব লিঙ্ক তোমরা গ্রুপে পেয়ে যাবা। সো নেক্সট ক্লাসে দেখা হবে। যারা আমাকে চিনো না, নতুন আসছো, তাদের বলে দিচ্ছি আমার নাম HRB রঞ্জন। আমি বই থেকে গ্র্যাজুয়েশন করেছি এবং বইতে মাস্টার্স করছি। এডুকেশনাল টেকনোলজির উপর রিসার্চ বা গবেষণা করি আমি। আর তোমাদের ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ এগুলো নিয়ে বিভিন্ন সময় বিভিন্ন ক্লাসে তোমাদের সাথে গল্প করি। এটাই হলো ছোট্ট খাটো পরিচয় আমার। সো ভালো থেকো সবাই, আর ক্লাসে দেখা হবে। নেক্সট আরও অনেক কোর্স আসবে, তোমাদের অনেক কোর্সে অনেক মজার মজার জিনিসপত্র শিখবো, এবং মৌলিক পদার্থবিজ্ঞানের মজা তোমরা আমার ক্লাসগুলোতে নিতে পারবা। ভালো থেকো সবাই, সুইট ড্রিমস।